একজনকে উপকার করতে যেয়ে আমি নিজে খুব সমস্যায় পড়ে যাই, তখন সেই সমস্যাটা দূর করার জন্য আমাকে সমস্যাটা ছিল আমাদের পাশে এক ভাবি জিন হুজুর দিয়ে কাজ করতো। তখন উনি আমাদের বাসায় ল্যান্ড ফোন ইউজ করতেন। আচ্ছা, তখন ওনাকে আমি খুব সহযোগিতা করছিলাম, যেহেতু তার কিছু পারিবারিক প্রবলেম ছিল। উনি বলছেন ভাবি আমাকে সহযোগিতা করেন, আমি খুব সমস্যার মধ্যে আছি। তখন আমি বলছি ঠিক আছে। তখন উনি আমাদের ল্যান্ড ফোন ইউজ করতেন এবং একজন কবিরের সাথে কথা বলতেন। আচ্ছা, আমি প্রায় দেখতাম বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টা উনি সেই মহিলা কবিরের সাথে কথা বলতেন। আমি একদিন মানে জাস্ট ফান করে একদিন সেই মহিলার সাথে কথা বলি। আচ্ছা, কথা বলার পর দেখলাম যে তার ভয়েসটা বেশ সুন্দর, কথা খুব বেশ ভালো, সুন্দর গোছানো কথা। তখন তাকে আমি মানে ফান করে বললাম যে দেখুন তো আমার কি প্রবলেম। তখন উনি বললেন যে ঠিক আছে, আপনি পরের শনিবার আমাকে ফোন করবেন। তখন এই কথা বলার পর আমি পরের শনিবার সে ভাবিকে সহ ফোন করলাম। উনি আমাকে বললেন যে আপনার তো এই সমস্যা। তখন আমি দেখলাম যে ওনার কথাগুলো কিছুটা মিলে যাচ্ছে, আমার বেশ কিছু মিলে যাচ্ছে। তখন আমি কিছুটা বিশ্বাস করলাম। যাই হোক, পরবর্তীতে সেই কবিরাজ কিন্তু ভাবির কোনো মানে সমস্যা সমাধান করতে পারেন নাই। পরবর্তী দেখা যাচ্ছে যে ভাবির হাজবেন্ড একটা সেকেন্ড ম্যারেজ মানে করে ফেলে। পরবর্তী আমি সেটা নিয়ে খুব রাগ হয়েছিলাম ভাইয়ের সাথে, এবং তারা ছিল আমাদের সাথে ভাড়াটিয়া। আমি বললাম যে ভাই আপনি এখন মানে বাসা ছেড়ে দেন, আপনি যেহেতু এরকম একটা কাজ করেছেন এটা মানে ঠিক হয়নি আপনার কাজটা, যেহেতু আপনার 2টো বাচ্চা আছে। তখন এটাই তার সাথে আমার বেশ মানে দ্বন্দ্ব হয়ে গেছিল। আচ্ছা, তারপর ওনারা যখন চলে যাওয়ার পর আমি কিছুদিন পর বাসায় দেখতে পাই আমার বাসায় শুধু ব্ল্যাক শেপ দেখা যাচ্ছে, ফিগার, কালো কিছু লোকজন আমার বাসায় ঘোরাঘুরি করছে। প্রথমে ব্যাপারটা আমি বুঝতে পারিনি। পরে আমি খেয়াল করলাম যে ওনারা জিন দিয়ে যে কাজ করাচ্ছিল, জিনের কথা বলতো, এই জিনগুলি আমাদের বাসায় ঘোরাঘুরি করছে। তারপরে আমি খুব ভয় পেয়ে যাই জিনিসটা, যে এগুলি কেন আমাদের বাসায়, বা যেগুলো দেখছিলেন কেমন ছিল সেগুলো ছিল অনেকটা মানুষের মতো। আমার ফিগারটা মনে হতো লম্বা, বেশ ওরা আমি দেখছি 3 থেকে 4 জন ছিল, ছোট ছিল, মিডিয়াম সাইজ ছিল, বড় ছিল, চিকন লম্বা ধরনের। এরা কি হেঁটে বেড়াতো? হ্যাঁ, হেঁটে বেড়াতো। এবং আমি দেখতাম এরা আমার খাটের যেও বসতো, চেয়ার টানতো, টেবিল টানতো, সোফায় বসতো। তারপর বাথরুমও দেখতাম আমি এদেরকে। আচ্ছা, সব জায়গায় এদের মানে সর্বত্র বিচরণ। এরা কি সবাই যেহেতু আপনি অনেক জানেন বলে জিজ্ঞেস করছি, যে এরা সবাই কি একসঙ্গে ঘুরে বেড়াতো না আলাদা? এদের একটা টাইম ছিল। আমি সময় দেখলাম একজন আসতো 12টার দিকে দুপুর, একজন আসতো দুপুর 3টার দিকে, আরেকজন আসতো ঠিক এশারের পরে, আরেকজন আসতো আসরের পরে, আরেকটা ছিল যেটা সবচেয়ে বড় ছিল, যার ফিগারটা সে প্রায় রাত 12টার পর থেকে সারা রাত আমাদের বাসায় থাকতো। আপনি বলেছিলেন যে একজন ছিল অনেক লম্বা, আবার একজন ছিল অনেক খাটো, এরকমও ছিল, আবার মাঝখানে মাথা মানে একেবারে ছোট। আপনি যেটা দেখাচ্ছেন সেটা মোটামুটি 2 ফুট। হ্যাঁ, 2 ফিট, 2 ফিটের মতো। এবং এদের ফিজিক্যাল যে স্ট্রাকচার ছিল আমি যেটা দেখেছি, সমস্ত লাল লোম ছিল। আচ্ছা, লাল লোম ছিল, লম্বা লম্বা চুলগুলো বেশ লম্বা ছিল, চুলগুলো লাল ছিল। হ্যাঁ, আর চেহারাটা অনেকটা কি বলবো, মানে বানর শেপ, বানর কিংবা আমরা যে হনুমান দেখেছি ঠিক ওই আকৃতি আমার কাছে যেটা মনে হয়েছে। আর চোখ দুটো বেশি একটু ভয়ঙ্কর টাইপের ছিল, গোল ধরনের ছিল। আচ্ছা, এটা আমি দেখেছি। কিন্তু যেরকম শুনি আমরা যে মানে আচ্ছা, এক একজন এক এক রকম দেখে, সেটা বলে লাভ নেই। আচ্ছা, ঠিক আছে। না, এখানে আবার কথা আছে, জিন জাতিরা প্রায় 48 মানে 48 ক্লাস মানে শ্রেণীর জিন হয়, আমি এটা শুনেছি। ওদের এক একজনের মানে বংশ বা গোত্র এক এক ধরনের হয় স্ট্রাকচারটা। আচ্ছা, কি হয় বামন টাইপের হয়, কেউ অনেক লম্বা হয়, আবার মানে ফিজিক্যাল বিভিন্ন টাইপের হতে পারে, ভ্যারাইটিস। কারোর সাথে কারো, আমরা যেমন মানুষ আমাদের একটা সিমিলারিটি আছে আমাদের মধ্যে, কিন্তু ওদের মধ্যে সেটা নেই। আচ্ছা, আর যাই হোক, পরবর্তীতে ওরা আমাদেরকে খুবই মানে সমস্যা করতে থাকে। আমি এদিকে খুবই ভয় পাই, যেহেতু আমার বাচ্চাদেরকে নিয়ে আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে আমি ভয় পাওয়া শুরু করি। ওরা আমাদের বাসায় যে ডিস্টার্ব গুলি করতো সেগুলো হচ্ছে, সবসময় আমাদের দেখা যেত আমরা যখন ঘুমিয়ে থাকতাম আমাদের খাটটাকে নাড়াতো, মনে হচ্ছে আমাদের মনে হতো ভূমিকম্প হচ্ছে, কিন্তু পরে দেখলাম যে না, কোনো ভূমিকম্প হচ্ছে না, ওরা আমাদের খাট নাড়াচ্ছে। তারপর দেখতাম যে বাথরুমে ওই কল ছেড়ে দিত, পানি পড়তেছে। তখন আমি উঠে গিয়ে দেখতাম যে না, কল ঠিকই বন্ধ আছে, পানি পড়ছে, কিন্তু পানি পড়ার আওয়াজটা আমি ঠিকই পাইছি, কিন্তু দেখি কল বন্ধ। তারপরে দেখতাম চেয়ার টানতেছে, তারপরে দেখলাম হাতুড়ি দিয়ে ওই পেরেক দিয়ে ঠক ঠক করতেছে। তারপরে আমাদের উপরে যে ফ্ল্যাটটা খালি ছিল সেখানে দেখতাম মার্বেল পড়তেছে এবং হিল পরে কেউ হাঁটতেছে, এরকম শব্দ। হ্যাঁ, আর শিলপাটার ঘষা,
আর শিলপাড়ার ঘষাটা এমনই ছিল যেটা ছিল খুব বিরক্তিকর, মানে 1 ঘন্টা ধরে মনে হয় পাটায় তারা মানে শিলপাটায় ঘষছে, এই ধরনের আওয়াজ আমি সাউন্ড গুলো প্রথমে পেতাম আর কি। পরবর্তীতে আমাদের পাশের যে ভাড়াটিয়া যারা ছিল পরে তারাও সেই সাউন্ড গুলো শুনতে পায়। পরবর্তীতে আমাদের যে ফ্ল্যাটের যে ভাড়াটিয়া ভাবি বলছে, ভাবি এই বাসায় কি কোনো সমস্যা আছে? আমি কেন, কি হয়েছে? যে বাসায় আমরা তো এরকম দেখি হিলপরি কেউ হাতের ছাদের মধ্যে শুনতে পাই, তারপরে মার্বেল, কে যেন মার্বেল খেলে রাত্রে, আর মাঝে মাঝে দেখি কে যেন শিলপাটায় ঘষে। তখন এই আমি খুব মানে চিন্তা পড়ে গেলাম যে নিশ্চয়ই আমাদের বাসায় যে জিনগুলি আছে এরাই হয়তো এরকম ঝামেলা করছে। পরে আমি যেমন হুজুর ধরলাম আর কি, হুজুরা ট্রিটমেন্ট করলো, কিন্তু আমি অনেক হুজুর ধরেছিলাম। ওরা প্রায় জিনটা ছিল মোট 4 জন, ওরা ছিল 4 জন জিন, 4 জন পরি, 2 জন জিন, মোট 6 জন ছিল। এবং আমি ওই জিন পরিদের আমি দেখেছি, কিন্তু পুরুষ জিন ছিল 2 জন ছিল, ওদেরকে আমি দেখি নাই। আমি পরিদেরই দেখেছি, ওরা ওদের আবার নামও ছিল 1 জনের। হুজুরা আমাকে বলেছিল ওদের এই ধরনের নাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে নাম শুনতে চান? থাক, নাম না বলাই ভালো। তবে যে পরীটা সবচেয়ে বেশি দুষ্ট ছিল আমি তার নামটা বলি, তার নাম ছিল বানেসা। হ্যাঁ, আচ্ছা, সবগুলি নাম বলি কারণ ওরা আমাকে এতটাই মানে ডিস্টার্ব করছে, ওদের প্রতি আমার কিন্তু প্রচন্ড একটা আক্রোশ রয়ে গেছে এখন। একটা নাম ছিল বানেসা, একটা নাম ছিল সখিনা, আর একটা নাম ছিল মহসেনা, আরেকটার নাম ছিল জাইতুন। আচ্ছা, সবচেয়ে দুষ্ট প্রকৃতি ছিল বানেসা আর জাইতুন, এই 2টা পরি। ওরা আমার বাচ্চাদের পর্যন্ত টর্চার করছে, বিশেষ করে আমার মেয়েকে। এই 2টা পরি। আপনার মেয়েকে আপনি বলছেন যে এখন সে বেশ উইক ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েও কিন্তু দেখেছে। ওর রাত্রে যে পা ধরে টান দিত, ও বুঝতে পারতো যে আম্মু আমার পা ধরে রাত্রে কিছু টানে। তখন আমি প্রথমবার মনে করছি আমার মেয়ে ভুল বলছে, মানে আমি বলছি না এটা কিছু না, তুমি ভয় পেও না। পরে দেখি বারবার সে একই কথা বলে। পরে আমি বুঝলাম নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে। আচ্ছা, তো আমার মেয়ে দেখতে পেলো যে একদিন তাকে কেউ মানে আমার মতো রূপ ধরে তাকে কেউ মানে টানতেছে, আম্মু আমাকে টানতেছে। যাই হোক, পরবর্তীতে এই সমস্ত ঘটনাগুলো এতটাই মানে ক্রিটিক্যাল হয়ে যায়, তখন আমি আমার হাজবেন্ড মানে হুজুরদের কাছে খুবই করতেছি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়, কিভাবে এদেরকে বাসা থেকে তাড়ানো যায়। তখন এইভাবে করতে করতে কিন্তু কোন হুজুরাই, সব হুজুরা মানে মোটামুটি ব্যর্থ। আমি এবং 1 হুজুরের কাছে প্রায় 1 বছর প্রায় ট্রিটমেন্টে ছিলাম। আচ্ছা, 7 বছরে ঘটনা তো 2005-এ শুরু হয়। দীর্ঘ 7 বছরে কিন্তু আমাদের এই ঘটনা ঘটতে থাকে এবং আমরা কিন্তু হুজুরদের পেছনে দৌড়াচ্ছি। হুজুর কবিরাজ প্রায় 9 জন হুজুর পীর কবিরাজের কাছে আমরা কিন্তু দৌড়াচ্ছি ট্রিটমেন্ট। আমি তখন মানসিকভাবে এতটাই মানে অসুস্থ হয়ে গেছি, যদিও আমাকে বাইরে থেকে বোঝা যায় নাই যে আমি আমার বাচ্চাদেরকে আমি কিভাবে বাঁচাবো। আমি কি তখন আমি নিজে চিন্তা করছিলাম না, আমি শুধু আমার বাচ্চাদের জন্য চিন্তা যে ওদের আমি কিভাবে বাঁচাবো। আচ্ছা, তারপরে দেখো শেষ পর্যন্ত যাই হোক, এখানে মাঝখানে অনেক ঘটনা ঘটলো। আমার বাচ্চারা তখন এতটা ভয় পেত যে এখনো পর্যন্ত আমরা মানে এক রূপে থাকি। কারণ আমার বাচ্চারা যখন যেটা ডিস্টার্ব করা শুরু করলো 2005 থেকে শুরু, তখন আমার বাচ্চা ছিল খুব ছোট। বাচ্চারা এখন পর্যন্ত যে ভয় পাচ্ছে, একমত ওরা আলাদা ঘরে থাকতে পারে না, আমাদের সাথে থাকে। এটা কিন্তু ওদের একটা খুব মানসিক প্রবলেম হয়ে গেছে। ওদেরকে যদি বলি তোমরা আলাদা থাকতে চায় না, ভয় পায়। যাই হোক, পরবর্তীতে আমি হুজুরা পরে ট্রিটমেন্ট করার পর এদিকে যে মাঝখানে যে ঘটনাটা ঘটে, ওরা যেটা করছে আমাদের ঘরে একদিন লাইট জ্বেলে দিল। এটা ছিল 2007-এর ঘটনা, রোজার মাসের ঘটনা। আচ্ছা, এবং লাইটটা পরপর 3 বার জ্বালিয়েছে আমাদের ঘরে, এবং এটা আমার ছেলেও দেখেছে, আমি দেখেছি, আমার হাজবেন্ড দেখেছে। আমাদের লক করা ছিল, হ্যাঁ ডোর লক করা ছিল, ঘরে এসি চলতেছিল, সবকিছু লক করা ছিল, জানালাও লক করা ছিল। সেটা স্বাভাবিক, এসি চললে সবকিছু লক করা থাকবে, সেটা স্বাভাবিক। তারপরে আমার ছেলে দেখলো, আমার হাজবেন্ডও দেখলো যে কেউ একজন লাইটটা জ্বেলে দিল। ওকে, এটা থেকে কিন্তু এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু আমি বুঝতে পারছিলাম কাজটা কে করেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে জিন জাতিরা কারেন্ট যেতে কোনো ধরতে পারে না, লাইট কিভাবে জ্বালালো। পরের দিন আমি বের করছি লাইটটা তারা কিভাবে জ্বালিয়েছে। আমার বাচ্চা তখন তো খুব ছোট ছিল, বিশেষ করে মেয়েটা, ও কারেন্টের সুইচটা ধরতে পারতো না। আমি তখন একটা বাঁশের কঞ্চিকে ব্ল্যাক টেপ দিয়ে মুড়িয়ে সেখানে রেখে দিতাম, আমার বাচ্চা যাতে ওই ফ্যানের সুইচটা বা লাইটটা মানে অন করতে পারে। তখন দেখি ওটা দিয়ে ওরা অন করেছিল লাইটটা। পরে আমি ওটাকে ভেঙে ফেলি, আমার যে সন্দেহ ছিল এটা দিয়ে হয়তো ওরা কাজটা করছে। ভেঙে ফেলার পর
আমার বাসায় কিন্তু তখন তারপরে আর কখনো লাইট জ্বালাতে পারেনি ওরা। আচ্ছা, এবং এই যে লাইট জ্বালানোর যে ঘটনাটা শুধু আপনি এক্সপেরিয়েন্স করেননি, আপনার সঙ্গে আপনার হাজবেন্ড, বাচ্চা সবাই একসাথে দেখেছে জিনিসটা? সবাই দেখেছিলাম আমরা। ওকে। তারপরে এরপর ঘটনা ছিল যে আমি যখন মাঝে মাঝে আমি তো, আর সবচেয়ে মজার কথা হলো, মজার কথা ঠিক না, বলা যায় যে দুঃখের কথা আর কি, আমি কখন ঘুমাতে পারতাম না, ওরা আমাকে কখনো ঘুমাতে দিত না। আচ্ছা। কখনোই আমি যখনই ঘুমাতাম তখনই আমাকে হয় ধাক্কা দিত, চুল ধরে টান দিত, না কাপড় ধরে টান দিত, এরকম ধরনের যন্ত্রণা করতো। তো তখন আমি কি করতাম, বসে থাকতাম আর ঘুমাতাম না। বিশেষ করে রাত 3টার পরে, আমি 2টার পরে আমি কখনোই ঘুমাতাম না। বসে বসে আমি আমার বাচ্চা বা আমার হাজবেন্ডকে পাহারা দিতাম রীতিমতো। তারপর একদিন আমি পানি খাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছি, ঘর থেকে বের আমি ডাইনিং স্পেসে গেছি, দেখি আমার পাশে আর একটা সামনে একটা বেডরুম, দেখি আমি ঠিক আমার মতো একজন আমি সেখানে দাঁড়িয়ে আছে। ওকে, এটা তো খুব ভয়ঙ্কর। হ্যাঁ, এটা দেখে আমি সেখান থেকে একদম মুভ করতে পারছি, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, যেটা আমি কি দেখলাম। যাই হোক, এটা দেখার পর আমি তাতে করে পানি না খেয়ে আমি ঘরে চলে যাই। ওকে। তারপর কিছুদিন পর আমি ঠিক একই ঘটনা আবার দেখি। আবার আমি আমার নিজেকে দেখতে পাই, কিন্তু আমার এক সাইড আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি যে ফুল ফিগারটা না, যেমন এক সাইড ফেস দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি আমাকে আমার এক সাইড, আমার এক প্রোফাইল দেখতে পাচ্ছিলাম, সেটা দেখতে পাচ্ছিলাম। তখন আমি এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। পরে আমি আর পানি খাওয়ার জন্য বের হতাম না কখনো, তখন বোতলে ভরে আমি একেবারে ঘরে নিয়ে। হ্যাঁ, এরপরে যেটা ঘটনা হয় সেটা ছিল, সেটা একটু উইয়ার্ডই বটে। একদিন এক হুজুর আমাদের যখন যে হুজুরটা আমাদের ট্রিটমেন্ট করতেন তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়ে যায়। আমি হুজুরকে বলছিলাম, আপনি কি ধরনের ট্রিটমেন্ট করেন, এটা তো যাচ্ছে না, আপনি তো। উনি বলছেন, না, আপনার জন্য আমরা অনেক কষ্ট করতেছি, আপনি তো বিশ্বাস করছেন না। তখন আমি বলছি, না, আপনাদেরকে আমি আর বিশ্বাস করতে পারছি না, আর থাক, আপনার ট্রিটমেন্টের দরকার নেই, আমার ভাগ্যে যা আছে হবে। তখন হুজুরের সাথে এক কথায় প্রায় তার সাথে আমার কিছুটা তর্ক বিতর্ক হয়ে যায়। রাতের বেলা, সেদিন রাতের বেলা ঠিক আমার মনে আছে রাত 12:15 বাজে, তখন সেদিন আমার হাজবেন্ড অন্য ঘরে শুয়েছিল, আমার ছেলে, আমি, আর পাশে বেটা আমার মেয়ে। শোয়ার সময় আমি বাথরুমের লাইট সবসময় জ্বালানো থাকে, আর ঘরটা বেশ কিন্তু লাইট, আলো। আমি দেখলাম বাথরুমের ফাঁক দিয়ে একটা কি যেন একটা পায়ের মতো দেখা যাচ্ছে। আমি প্রথমবার খুব একটা খেয়াল করিনি, দ্বিতীয়বার যখন আমি ব্যাপারটা খেয়াল করি, দেখি একটা পা হাঁটু থেকে কাটা, পায়ের পাতাটা উপর দিকে, হাঁটুর কাটাটা নিচের দিকে, এবং পাটা ঠিক আমার পা। এবং এটা দেখে আমি আমার মাথাটা ঘুরিয়ে যায়, পরে আমি বিছানায় পড়ে যাই। খুবই স্বাভাবিক এটা আমার কাছে এতটা ভয়ঙ্কর। কিরকম রাত হবে তাও তখন আমার মনে হয় 12:30 হবে, 12:30 তখনকার ঘটনা। তারপরে যখন আমার একটু সেন্স আসে, তখন আমি ভাবছি আমি কি দেখলাম এটা। আমি পরবর্তীতে কিন্তু এটা কিন্তু আমাকে খুব মানসিক ভাবে খুব সমস্যা করছে, কারণ আমি যখন বাথরুমে যেতাম তখন মনে হয় আমি এটা আমার সাথে আছে, আমি যখন যেখানে যেতাম আমার কাছে মনে হতো এই কাটা পাটা আমি দেখতে পাচ্ছি। এই ধরনের একটা সমস্যা হয়ে গেছে। পরে যাই হোক, আস্তে আস্তে সেটা কেটে যায়। তারপরে ওরা আমাদেরকে অনেক ডিস্টার্ব করতো, হুজুরা কিছুই করতে পারে। শেষ পর্যন্ত কুমিল্লার একজন হুজুর, উনি ভালো মানুষ, পরে উনি আমাকে ট্রিটমেন্ট করেন। যাই হোক, উনি পুরোটা সমস্যা না হলেও অর্ধেক সমস্যার সমাধান মোটামুটি করেছেন, ভালো লোক উনি। তারপরে যখন আমি দেখলাম যে না, আমাদের বাসায় বেশ সমস্যার সমাধান হয়ে গেছে, আমরা এখন ব্ল্যাক ফিগার বা সেই ধরনের সাউন্ড কিছু পাচ্ছি না, বা সেই ধরনের সবকিছু বেশ কমে গেছে। কিন্তু তারপরে আমি দেখতে পাচ্ছি আমার কিছু শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। কি সমস্যা সেটা রাত 12টা বাজলে আমি দেখতাম, যখন আমি বিছানায় শুতে যেতাম, আমার মনে হতো কতগুলো সাপ এবং বিচ্ছা বা কিছু বিষাক্ত কিছু কীট আমার পা দিয়ে বেয়ে উপরে উঠতো। আচ্ছা। এবং প্রথমে হাঁটুর কাছে থামতো, আবার 2 হাত বেয়ে উপরে উঠতো। আমি ভেবে পাচ্ছিলাম না যে এটা কি, বা সেই জিনেরা আবার ব্যাক করলো কিনা, বা ওরা খুব অ্যাগ্রেসিভ কিনা আমাকে ক্ষতি করার জন্য, আরো কি জাদু মন্ত্র করার জন্য, কি জাদু মন্ত্র আমি কি করতেছে, আমি এটাই ভাবছিলাম যে ওরা নিশ্চয়ই আমাকে ব্যাক করছে। কিন্তু পরে কিন্তু আমি কোনো কালো ফিগার বা ওদেরকে কাউকেই যেভাবে আমি দেখতে পেলাম না। পরবর্তীতে যখন এটা আমার এই সমস্যাটা বেড়ে যায়, আমার যখন রাত 12টা বা 4টা পর্যন্ত আমার এই যন্ত্রণাটা হতো, আমি চিৎকার করে কাঁদতাম। আমি পাশের রুমে যে চিৎকার করে কাঁদতাম যে এটা আমার কি হলো। তখন আবার আমার হাজবেন্ড আবার আমার বাচ্চাদের সঙ্গে শোয়। আমি তখন আমার হাজবেন্ডকে আবার একা থাকতে দিতাম না, কারণ আমার ভয় হতো যে ওই জিনের আবার ক্ষতি করতে পারে, যেন তাকে আবার পরে ওদের সঙ্গে থাকতে দিতাম, একসঙ্গে থাকতাম আমরা। তারপর যাই হোক, এরকম আমি পাশের রুমে যে চিৎকার করে কাঁদতাম, আমার এটা কি হচ্ছে, এরকম
এরকম কেন লাগে, মনে হচ্ছে যে এরকম যন্ত্রণার মধ্যে আমি আর কখনোই, যখন জিনেরা আমাকে যন্ত্রণা করে তখনও আমার এতটা যন্ত্রণা ছিল না। যাই হোক, পরবর্তীতে আমার মনে আছে এটা শেষের দিকে ঘটনা, সেদিন ছিল শুক্রবার। এভাবে আমি আবার সেই সমস্যা, মনে হলো কতগুলো বিচ্ছু এবং সাপ আমাকে মানে কামড়ে ধরছে শক্তভাবে। আমি তখন মানে চিৎকার করে কাঁদতেছি, আর আমার একটা বাসায় একটা মাংস কাটা ছুরি ছিল, সেই ছুরিটা দিয়ে আমি তখন আমার কাপড় চোপড় আমি সব মানে করে ফেলছি, ছিল না আমার, আমি ছুরিটা দিয়ে পা থেকে মাথা মাঝে মেসেজ করতেছি, এবং আমার জায়গায় জায়গায় কিন্তু হাতটা কেটে গেছে, পা কেটে গেছে, কিন্তু তবুও আমি করতেছি, কারণ আমি যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না। যাই হোক, এটা গেল শেষ। তারপরের দিনের ঘটনা, তখন যখন রাত, আর সবচেয়ে মজা হতো যখন আজান দিত, তখন আমার এই ব্যথা কিচ্ছু থাকতো না। আচ্ছা, আজান দেওয়ার সাথে সাথে আমার ব্যথা সব মানে শেষ। পরের দিন আমাদের বাসায় যে দারোয়ান ছিল, ও আমাকে একটা তাবিজ এনে, যে আপা আপনি তো অনেক তাবিজ করছেন, অনেক কিছু করছেন। ও তখন আবার সেই সময় আমি খুব রাগ হয়ে আমার সঙ্গে যা তাবিজ খবর ছিল আমি রাগে খুলে ফেলেছিলাম। হ্যাঁ, এটা মানে খুলে ফেলেছিলাম যে আমি এখন এইসব বিশ্বাস করি না, কারণ আমার কোনো হুজুর কবিরাজ এইসব আমার বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, কেউ ভালো করতে পারবে না, আল্লাহর উপর ভরসা ছাড়া আমার আর কোনো উপায় নেই। যাই হোক, পরবর্তীতে যখন ও আমাকে তাবিজটা এনে দেয় যে আপা এটা একটু পরে দেখেন কেমন লাগে, তা আমি বলছি ঠিক আছে, ও পরে দেখা যাবে। আমি ভুলে গেছিলাম তাবিজটার কথা। আবার পরের দিন রাত্রে কিন্তু আমার আবার সেই অবস্থা, দিনটা ছিল শনিবার, ঠিক একেবারে আমি আবার সেই ছুরি নিয়ে আমার শরীর মেসেজ করতেছে, এবং সেদিন আমার জায়গাটা অনেকখানি পায়ের কাছে কেটে গেছে, রক্ত পড়তেছে ঘর দিয়ে। আমাকে যখন যদি দেখতো হয়তো সবাই ভয় পেয়ে যেত যে কেমন একটা অবস্থা। পরে হঠাৎ করে আমার মনে পড়লো সেই তাবিজটার কথা, যে দারুণ যে আমাকে তাবিজটা দিয়েছিল। আমি রান্নাঘরে যেয়ে তাবিজটা নিয়ে পড়লাম। তাবিজটা পরে আমি এরকম আবার ছুরি দিয়ে মেসেজ করতেছিলাম, ব্যথা করতেছিল তখন। ঠিক 10-15 মিনিট পর দেখি আমার ব্যথা কমে গেছে। এরপর প্রায় 20-25 মিনিট পর দেখি ব্যথা আরেকটু কমে গেছে। আচ্ছা, 1 ঘন্টা পর দেখি ব্যথা অর্ধেক কমে গেছে। তারপরে 2-3 ঘন্টা পর দেখি ব্যথা প্রায় কমে গেছে। যখন রাত 4টা বাজে আমি দেখি আমার ব্যথা নেই। তখন ভাবলাম যে তাবিজটা কি আমাকে কাজ করলো। পরের দিন দেখি আমার কোনো ব্যথা নেই, পরের দিন রাতে দেখি আমার কোনো ব্যথা ছিল না। আচ্ছা, তখন আমি দারোয়ানকে বললাম তোমাকে এই তাবিজটা কে দিয়েছে, তাকে নিয়ে আসো। তখন উনি এসে বললো, উনি আসলো, বলে আপনি কোথা থেকে তাবিজটা, কিভাবে তাবিজটা দিলেন, আমার কি হয়েছে? বলে আপনি জানেন না আপনার কি হয়েছে? না তো। আমি হ্যাঁ, আমার জিনের সমস্যা আছে। হ্যাঁ, সেটা তো আছেই, জিন আপনাকে ডিস্টার্ব করে সেটা তো আমি জানি, কিন্তু আপনাকে যে কুফরি করছে সেটা আপনি জানেন না? না তো। আপনার শরীরে যন্ত্রণা হতো, এটা কুফরি করার জন্য আপনার শারীরিক এরকম সমস্যা হয়েছিল। তারপরে উনি আমাকে বলে দিল যে কারা আমাকে কুফরি করছে। দুজনের নাম বললো, যে দুজনের নাম ঠিক না, মানে ফিজিক্যাল স্ট্রাকচার বর্ণনা দিল যে এরকম 2জন লোক। তখন আমি চিনতে পেরেছিলাম যে 2জন কে। এই ছিল একজন দিনাজপুরের একজন হুজুর, আর একজন ছিল ফতুলার একজন হুজুর। তারা 2জন মিলে আমাকে এরকম কুফরি করেছে, এবং আমাকে বললো যে আপা আপনি হয়তো আর 1 মাস বেঁচে থাকতেন। আচ্ছা, আর যখন আমার ওই সমস্যা ছিল তখন আমি নিজেও চিন্তা করছিলাম আমি আর বেশি দিন বাঁচবো না। এই হলো ঘটনা। তার মধ্যে এখানে অনেক ঘটনা আছে, যেমন জিনেরা অনেক সময় আমাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করতো। এই ঘটনা 2বার হয়েছে। একদিন আমি ঘুম থেকে উঠে দেখি মানে আমার মাথাটা বালিশে ঠিকই আছে, আমার ডান হাতটা উপরে, আমার পেট আর কোমরটা বেঁকে আছে, ডান পাটা উপর দিকে, বাম পাটা উপর দিকে, বাম হাতটা ঠিক আছে। মানে পুরো বডিটা একটা অস্বাভাবিক ভাবে আমি শুয়ে আছি, একদম পুরো শরীরটা বেঁকে গেছে, পুরো শরীরটা বাঁকা হয়ে গেছে, কিন্তু মাথাটা আমার ঠিক আছে, মাথাটা কোনো সমস্যা ছিল না। তখন আমি ঘুম থেকে উঠে আমি এইভাবে কেন শুয়ে আছি। পরে তখন যে সময় হুজুর ছিল যে ট্রিটমেন্ট করতেন, ওনাকে যখন আমি বললাম যে আপা, উনি আবার আমাকে সকালে ফোন দিচ্ছে যে আপা আপনি কি ঠিক আছেন? কেন? গত রাতে ওরা আপনাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাবিজের কারণে আপনাকে উঠাতে পারে। যদি আপনার মাথাটা উঠাতে পারতো, আপনার বডি পুরোটা তারা উঠিয়ে ফেলেছিল, কিন্তু মাথাটা তারা উঠাতে পারে না, যার জন্য আপনাকে ওরা নিতে পারে নাই। ওরা আমাকে আমার বাসা থেকে কিভাবে দেয়? ওরা পারে, ওরা এভাবে আপনার দেখবে যে আপনার কলাপসের গেটের তালা লাগানো, আপনার দরজা লক লাগানো সবকিছু, কিন্তু আপনি বাসায় নেই, ওরা এটা পারে। তখন আমি খুব ভয় পেয়ে গেলাম যে এটা কি সম্ভব কিনা। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম যে এটা কি করে সম্ভব। কিন্তু এই ঘটনার পর 2বার ঘটছে আমার, 2বার এরকম হয়েছে। আচ্ছা, সো এরকম অসংখ্য ঘটনা আছে, এবং সেই সাথে আপনি তো এখন নিজেও কিছু করেন বোধহয় এখন।
আমি আমার যে লাস্ট যে কবিরাজ ছিলেন আর কি, উনি আমার যখন ঘটনাগুলো দেখেন উনি খুব দুঃখ পান যে আপনাকে ওরা এতটাই মানে কষ্ট দিছে এবং এতটাই মানে জুলুম করছে যে আপনি এখন বেঁচে আছেন কিভাবে। পরে আমি বলছি যে এটা সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ। আর তাছাড়া আমি এতটা বিপদে পড়ছি, কখনো আমি আল্লাহর উপর থেকে বিশ্বাস নষ্ট করিনি। আমি জানতাম আমি যে সমস্যার মধ্যে আছি আল্লাহ আমাকে একদিন এই সমস্যা থেকে একদিন মুক্তি দেবেন, এরকম আমার সবসময় ধারণা ছিল। যাই হোক, আল্লাহ পরবর্তীতে আমাকে অন্তত মানে প্রায় অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। পরে সেই কবিরাজ উনি অনেক কিছুটা মায়া করে আমাকে কবিরাজি শিখিয়ে দেন। আচ্ছা, বলেন যে আপনি শুধু আপনার নিজের জন্য কবিরাজি শিখেন, যাতে আপনাকে জিন এবং কুফরি যাতে আপনার বাচ্চাদের কোনো ক্ষতি করতে না পারে। সুতরাং আপনি অনেক কিছু এখন জানেন এই সমস্ত। মোটামুটি আমি কিছুটা জানি। তবে হ্যাঁ, লিসনারদের আমি আরেকটা কথা বলি যে আমি একটা সময় কখনো জিন ভূত প্রেত কখনোই কিছু বিশ্বাস করতাম না, তাবিজ কবজ কখনোই বিশ্বাস করতাম না। আমার মনে পড়ে না যে আমি কখনো কোনোদিন কোনো জিন দেখেছিলাম বা আমি অনেকের কথা শুনেছি, আমার দাদি নানি আবার খালাদের কথা আমার কথা শুনেছি, তারা অনেক কিছু দেখেছে, কিন্তু আমরা কোনো দিন কোনো কিছু দেখিনি। আমি নিজে কখনোই বিশ্বাস করতাম না। যাই হোক, পরবর্তীতে আমি যখন নিজে দেখলাম আমি আশ্চর্য হয়ে গেছি যে না, জিন জাতি বলে পৃথিবীতে একটা জাতি আছে। এবং আমি কোরআন শরীফ বিশেষ করে অনেক হাদিস কোরআন ঘাটতে হয়েছে আমাকে। আমি যখন জিন জাতির সম্পর্কে কিছু জানি না, তখন আমি অনেক জিন জাতির সম্পর্কে মানে বই ঘাটা শুরু করলাম যে এদের সময় কি লেখা আছে। কোরআন শরীফের সূরা বাকারায় তখন জিন জাতির কথা লেখা আছে যে আল্লাহ বলছেন যে জিন এবং ইনসান আল্লাহর বান্দা, এবং জিন জাতিকে কিন্তু বিশ্বাস করতে হবে। যে জিনকে বিশ্বাস করবে না সে কিন্তু আল্লাহর বান্দা নয়। এটা কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন কোরআন শরীফে, বিশেষ করে সূরা জিনেও কিন্তু অনেক কথা লেখা আছে। যাই হোক, আমরা তো অনেকেই বিশ্বাস করি না, যে মনে করি যে এটা কোন জিন ভূত বলে কিছুই নেই, কিন্তু এটা ঠিক নয়। জিন বলে একটা জাতি আছে এবং ওরা কিন্তু আপনি অনেকগুলো প্রজাতির কথা বলেছেন। হ্যাঁ, সেই প্রজাতির এবং ওদের লাইফ মানে ওদের জীবনধারা আমাদের জীবনধারা হয়তো এক নয়, কিন্তু ওরাও কিন্তু কি বলে ওদের ফ্যামিলি আছে, ওরাও কিন্তু চাকরি করে, ওরাও কিন্তু লেখাপড়া করে, অনেক কাজই করে। আমরা যেরকম আমাদের একটা জীবন আছে, ওদেরও একটা জীবন আছে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস অনেকে আমি বলছিলাম যে প্রশ্ন করতে, মোর্শেদ যেমন প্রশ্ন করেছেন আপনাকে যে মাঝে মাঝে রুমে ঘুম ভেঙে যায় এবং তার একটা অনুভূতি হয় এরকম যে বিড়ালের গায়ে বোধহয় হাত পড়ছে, বাট তার জানা মতে ঘরে কোনো বিড়াল নাই, এরকম ধরনের সমস্যা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার হয়েছে। অনেক সময় দেখা গেছে যে আমার হাতটা আমি মাঝে মাঝে দেখতাম যে আমার হাতটা কারো হাতের সাথে লেগে গেছে এবং হাতটা ছিল মানে লোমশ টাইপের। আমি স্পষ্ট খেয়াল করি হাতটা ছিল লোমশ টাইপের, কিন্তু হাতটা আমাদের মতো। তখন আমি মাঝে মাঝে চমকালাম যে এটা কিসের হাত। আমি প্রায় কয়েকবারই আমার এই ঘটনা ঘটছে, তার হাতের সাথে আমার হাত লেগে গেছে, কিন্তু তার হাতটা ছিল লোমে ভরা। এটা মনে হয় উনি বিড়াল বলে ভুল করছেন, এরকম কিছু একটা হয়েছে। আমার কিন্তু এরকম হয়েছে, ঘটনা প্রায় কয়েকবার হয়েছে, এবং এটা কিন্তু খুব একটা ভয়ের ব্যাপার। আমার মনে হয় ওনাদের কিছু সমস্যা আছে বোধহয়। কিন্তু এটা কতবার হয়েছিল এটা অবশ্য উনি লেখেননি, উনি পরের এসএমএস তাহলে লিখতে পারেন। এটা যদি একবার হয় তাহলে এটা আমরা ধরবো না। আচ্ছা, একবার হলে এটা মনের ভুল হতে পারে। হ্যাঁ, একবার দুইবার তিনবার হলো, এটা যদি কন্টিনিউয়াসলি হতেই থাকে তাহলে সেটা সমস্যা। আচ্ছা, চকলেট ভূত আমাদের এসএমএস করেছেন, তারা আমাদের সাথে আছেন এখন পর্যন্ত, ফার্স্ট টাইম তারা আমাদেরকে শুনছেন। অভি আমাদেরকে আজিমপুর থেকে এসএমএস করেছেন, তার ছোট ভাই এবং বোনকে নিয়ে তিনি ভূত এফএম শুনছেন। এছাড়াও অনেকে এসএমএস করছেন। আমি ছোট্ট করে এসএমএস পাঠানোর নিয়মটা বলে দেই। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়া আমাকে জান্নাতুন বরিশাল থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমার একটা সমস্যা আছে, আমার মা মাঝে মাঝে আচ্ছা তার গা জ্বালা পোড়া করে। এখন গা জ্বালা পোড়া করে, এটা কোনো ফিজিক্যাল সমস্যা কিনা আমরা ঠিক জানি না, মানে আরো কিছু সিমটম জানতে পারলে হয়তো ভালো হতো। আপনি ইমেইল করতে পারেন কিন্তু যাদের সমস্যা আছে। আমাকে সুমিত এসএমএস করেছেন এবং আমাকে তিনি বলছেন যে আমার কেন জানি না আমি কোনো ঘটনা বোঝার আগে, মানে কোনো ঘটনা ঘটার আগে বুঝতে পারি, এটার কোনো সলিউশন আছে? মানে এটা কিন্তু মানুষের খুব বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়ে, মানুষ যে আগে থেকে জেনে ফেলাটা কিন্তু খুব বিব্রতকর একটা অবস্থা। আমার হয়েছিল আমি যখন আমার জিনের সমস্যা ছিল তখন আমি প্রায় এরকম স্বপ্নে আগে আমি টের পেয়ে যেতাম যে আমার কোনো একটা ঘটনা হবে। ঠিক আমার মনে থাকতো যে 15 দিন আগে আমি স্বপ্নটা আমি দেখতাম, এবং ঠিক আমি দেখতাম 15 দিন পরে আমার স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে। তখন কিন্তু স্বপ্নটা আমি ভুলে যেতাম, বিশ্বাস করতাম না। ঠিক 15 দিন বা 1 মাস পর দেখতাম যে আমার ঘটনাটা ঠিক বাস্তব হয়ে যাচ্ছে। তখন আমি একটু ভয় পাওয়া শুরু করলাম যে আমি এরকম স্বপ্ন কেন দেখি। তারপর যাই হোক, এই স্বপ্ন
আমার যে কুবিরা সাহেবকে যখন মানে বললাম যে আমি খুব মানে দুঃস্বপ্ন দেখি, দুঃস্বপ্ন দেখে আমি খুব ভয় পেতাম, চিৎকার করে উঠতাম। ওরাও খুব ভয় পেত, বলতো আম্মু কি হয়েছে তোমার, এরকম বলতো আর কি। অনেক সময় দেখতো বোবাই, আমাকে সবচেয়ে বেশি বোবাই ধরতো এই সমস্যাগুলো। হ্যাঁ, কান্না, খুব কান্না, অনেক সময় ওরা আমার মানে বাচ্চা, তারপরে ভয় পেতাম। তখন আমি ওই আমার যে কবিরাজ সাহেব ছিলেন, উনি বললেন যে তুমি ভয় পাও, ঠিক আছে তুমি তাবিজটা ব্যবহার করো, তুমি আর কোনো স্বপ্ন দেখবে না। সত্যি তাই, যখন আমি ওই তাবিজটা ব্যবহার করার পর এখন দেখা যায় আমি কোনো স্বপ্নই দেখি না। আচ্ছা, এখন আমি কোনো স্বপ্নই দেখি না। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে আবারও জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে হঠাৎ করে রাতের বেলায় ঘুম ভাঙার পরে যদি হঠাৎ করে কেউ কোনো কিছু দেখে ফেলে বা দেখে যে ঘরে শুধুমাত্র সেই নেই, আরো একজন আছে বা কারো অস্তিত্ব টের পায়, ঠিক সেই মুহূর্তে কি করা উচিত? আসলে এটা আমার জীবনে অসংখ্যবার হয়েছে, মানে ঘটনা ঘটেছে যে আমি দেখতাম। আমি কি আমার নিজেরটা একটু বলবো? জি জি প্লিজ। একবার যেটা দেখেছিলাম যে একটা ছোট্ট একটা মেয়ে, আমার মেয়ের বয়সী, একটা সাদা কাপড় পরা, চুলগুলো একটু ছাড়া। প্রথমবার আমি মেয়েটাকে দেখেছিলাম আমার মেইন গেটটা, ঘরের যে মেইন দরজাটা সেটা সামনে। পরের দিন রাতে আমি মেয়েটাকে দেখি ঘরের মাঝখানে, ঘুম থেকে উঠে দেখি। এবার থার্ড দিন মানে তৃতীয় দিন আমি দেখলাম মেয়েটা আমার ঠিক মানে একেবারে সামনে। তখন আমি মেয়েটাকে বললাম, তুমি কি চাও, তুমি কেন, কি জন্য আসছো আমার কাছে, তোমার কোনো সমস্যা আছে? ঠিক আছে, তোমার যদি কোনো কিছু বলার থাকে বা সমস্যা থাকে তুমি আমার সাথে মানে সরাসরি কথা বলো। এরপর থেকে আমি মেয়েটা কখনই দেখি নাই, এই কথা বলার পর থেকে। তার মানে সাহস করে, আপনি একটু আগে আমরা বলছিলাম তখন আপনি বলছেন যে ভয় পেলে চলবে না। হ্যাঁ, না, ভয় পেলে চলবে না, মানে ভয় পেলেই। আমি যখন প্রথম মেয়েটাকে দেখি তখন কিন্তু আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম যে এটা মানে সাদা কাপড় পরা, সাদা কাপড়টা কিন্তু পরিষ্কার কোনো কাপড় না, ময়লার টাইপের একটা কাপড়, খুব ভয় পেয়েছিলাম আমি। যখন আমি সেকেন্ড দিন দেখি তখনও আমি ভয় পেয়েছিলাম, কিন্তু যখন আমি থার্ড দিন দেখি তখন আমি ভেবেছিলাম যে আমি ভয় পাবো না, দেখি কি হয়। এরপর থেকে আমি এটাকে কখনো দেখিনি, আর কখনো দেখিনি। ওকে, তো অনেকেরই অনেক ঘটনা আছে, আসলে অনেকে অনেক কিছু শেয়ার করতে যাচ্ছেন, অনেকে অনেক প্রশ্ন করছেন এবং অনেকে বলছেন যে অনেক বেশি ভয় পাচ্ছেন। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে ভয় পেলে চলবে না, যে কোনো মুহূর্তেই ভয় পাওয়া চলবে না। আমাদেরকে SMS করেছেন গাজীপুর থেকে মৌ, এবং আমাদেরকে SMS, আচ্ছা তিনি বলছেন যে মাঝে মাঝে ম্যাক্সিমাম সময় তার যেটা হয় যে বোবাই ধরে, অনেকের এই সমস্যা আছে যে বোবাই ধরার এই সমস্যাটা, এবং এটারও কি সমাধান আছে? আমি বোবাই ধরার একটা ঘটনা আমাকে বলতে হয়, আমি যেটা নিজের চোখে দেখেছি। আমরা আগে বলছি যে আমরা কিন্তু মানে সবাই এক রুমে থাকি। আমার মনে হচ্ছে তখন আমি একজন হুজুর ট্রিটমেন্ট ছিলাম, যার সাথে আমার খুব ঝগড়া হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। একদিন রাতে দেখি আমার সাহেবে মানে আমার হাজব্যান্ড, উনি মানে বোবাই ধরলে যেরকম করে উনি এরকম সাউন্ড করছে। আমি তাকে দেখি, ওর প্রায় সমস্যা তো এটা, আমার সমস্যা হতো প্রায়। দেখি আমি প্রথমবার আমি চোখটা মানে ভালো করে কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে ঘরের মাঝখানে একটা লম্বা কিছু দাঁড়িয়ে আছে। আমি এটা ভালো করে দেখার জন্য আমি চোখ কিন্তু উন্না দিয়ে আমার চোখটা মুছে নেই যে আমি এটা কি দেখতে পাচ্ছি। তখন যখন আমি দেখি ওর মাথাটা ছাদে গিয়ে ঠেকছে, মানে এত লম্বা মাথাটা ছাদের উপর, ছাদের কাছে, আর চিকন টাইপের, আর কালো একটা পোশাক পরা একটা লোক, সে ঝুঁকে আমার হাজবেন্ডের বুকের কাছে হাত দিয়ে আঙুল দিয়ে বুকের কাছে আঙুলটা ধরে রাখছে। আর তখন আমার হাজবেন্ড করছে, সাউন্ড করছে, বোবাই ধরলে যেরকম করে সেরকম সাউন্ড করছে। আমি তখন ভেবে পাচ্ছিলাম না যে সে কি ওটা ও এরকম করছে নাকি আমার হাজবেন্ড এরকম করছে, আমি ভেবে পাচ্ছিলাম। তখন আমি উঠে বসি, আমি যখনই উঠে বসি তখন সেটা আমার চোখের সামনে মিলে যায়, সেই লোকটা, কার ব্ল্যাক ফিগারটা মিলে যায়, এবং হাজবেন্ড দেখলাম তার সাউন্ড বন্ধ হয়ে গেল, কিন্তু সে উঠলো না, সে বাম দিকে ছিল, তখন তার ডান দিকে কাত হয়ে শুয়ে পড়ল। ওকে, সুতরাং ওই যে পাশ ফিরলেও অনেক সময় বা পাশে কেউ থাকলে সেটা সুবিধা হয়। এটা আমি দেখেছিলাম বোবাই ধরার ঘটনাটা, কিন্তু আমার মনে হয় যে বোবাই ধরার ব্যাপারটা একটু মানে
ব্যাপারটা খুব একটা মানে ভালো না আর কি, এটা আচ্ছা। যতটা এটা করা যায় আর কি, অ্যাভয়েড করা যায় হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ, যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে আর কি। সেটাই। তো এই ব্যবস্থা তো নিশ্চয়ই যে শোয়ার সময় অনেক হ্যাঁ, সময় শোয়ার সময় একটু একটু সাবধানে শুতে হবে একটু এবং দোয়া পড়ে শুলে ভালো হয়, Right. সূরা টুরা পড়ে শুলে ভালো হয় আর কি। ওকে, একটা কথা সব সময় আমরা বলি যে রাতের বেলা যারা টয়লেটে যান বা ওয়াশরুমে যান তারা কোনো সময়, আমি একবার অনেকবার বেশ কয়েকবার উল্লেখ করেছিলাম যে আয়নার দিকে তাকাবেন না বা গ্লাসের দিকে তাকাবেন না। হঠাৎ করে ঘুম ভেঙে কিছু একটা দেখলে হয়তো অনেক ভয় পাবেন, বা গ্লাস জাতীয় জিনিসের দিকে যদি থাকে ঘরে সেদিকে না তাকানোটাই ভালো, যদি আপনার কোনো সমস্যা না থেকে থাকে আর কি। আমি এটা একটু আপনাদের কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, গ্লাসের সাথে এই রিলেশনটা একটু বলবেন আপা আমাদেরকে? জিন জাতিদের কিন্তু আয়নায় ওদের মানে প্রতিবিম্বটা পড়ে না, আয়না মানে রিফ্লেক্স করে, কিন্তু কাচের ভিতর থেকে মানে এখানে যে কাঁচ রাখা হয় ওরা যে জায়গা থেকে ওই শেপটা সেখানে পড়ে, প্রতিবিম্বটা সেখানে পড়ে, ওদেরকে দেখা যায়। যেমন আমি দেখেছি আমাদের বাসায় মানে কাচের শোকেসের গ্লাসটা ছিল যেখানে জিনটা যেখানে দাঁড়ায় থাকতো ওই শেপটা আমি খুব স্পষ্ট ভাবে দেখতে পারতাম কাচের ভিতর দিয়ে। আচ্ছা, তখন মানে হাত গুলা মুখ বেশ মানে ভালো মতো বোঝা যাচ্ছিল। আমি যখন শুধু দেখতাম তার চেয়ে ভালো আমি দেখতে পেতাম ওই কাচের ভেতর দিয়ে। তখন আমি তখন এটা খুব ফলো করতাম জিনিসটা, দেখতাম যে ওরা ঘোরাঘুরি করতেছে, মানে তখন আমি দুইটা শোকেস প্রায় কাছাকাছি রেখে দিয়েছিলাম, যার জন্য আমাকে দেখতে সুবিধা হচ্ছিল আমার। আচ্ছা, এভাবে দেখে আমি খুব মানে আশ্চর্য হয়ে গেছি যে ওদের কাচের ভেতর থেকে স্পষ্ট ভাবে দেখা যায়। আচ্ছা, আমাদের এখানে আরমান ভাই আছেন এখনো পর্যন্ত এবং তিনিও অনেক কিছু এক্সপিরিয়েন্স করেন। কেমন লাগলো আমাদের এক্সপিরিয়েন্স গুলো? অলমোস্ট কেমন লাগলো আপনার? হ্যাঁ, খুব ভালো লাগছে আমার। ওকে, সো এমনিতে আরমান ভাই একটা ঘটনা বলছিলেন, উনি তো নারায়ণগঞ্জ থেকে আসছেন, আপনি বলছিলেন যে ওই এলাকারই একটা ঘটনা, যে আপনি বলছিলেন যে গাছ দিয়ে রক্ত পড়ার একটা ঘটনা নাকি? হ্যাঁ, মুন্সিগঞ্জে। হ্যাঁ, মুন্সিগঞ্জের এরকম আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি লিসনার যারা শুনছেন তাদেরকে বলি যে বিক্রমপুর, আমি এই ঘটনাটা একটু বলি। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে গেছিলাম, আমি আরমান ভাইয়ের কাছে বাইরে ঘটনাটা শুনে আসলাম এবং শুনে এসে উনি বললেন যেটা শেয়ার করবেন, এবং যে মুহূর্তে উনি বলছেন সেই মুহূর্তে আপনিও বললেন ইনফ্যাক্ট যে এরকম একটা ঘটনা আছে। কি ঘটনা একটু বলবেন? এটা এক্সাক্ট ঘটনাটা আমার মানে আচ্ছা, তাহলে আমি আপনার কাছে শুনি। আমি ঠিক এক্সাক্ট করে জানি না। আমি কিছুদিন আগে আমাকে মানে ওটা আমরা দেখতে গিয়েছিলাম আর কি, বিরাট বড় গাছটা, কাটলেই রক্ত পড়ে আর কি। 7-8 জন ধরে ওটাকে মানে করতে পারবে না, এত বড় গাছ। আমরা একটু পরীক্ষা করে দেখি, কিন্তু আমাদের হাতে তো কিছু ছিল না সেই ধরনের কিছু, মানে যেটা কি মানে যদি ছুরি বা কিছু দিয়ে যে গর্ত করা হয় সাথে সাথে রক্ত পড়ে। হ্যাঁ, এবং মানুষের রক্ত পুরো। এটা আমি আজকে সন্ধ্যার দিকে আমাকে একজন বললো আর কি নিয়ে যাবে। আচ্ছা, তো উনি থাকে ওইখানে, ওই মুন্সিগঞ্জের ওখানে। তো আমাকে বললো উনি নাকি এটা করছে এবং উনি দেখছে। এই কাহিনীটা সেম, আমি একটু আগে যে গাব গাছে যে কাহিনীটা বললাম নোয়াখালীর, ওইটাও সেম ছিল। ওইটাও যখন গাছ কাটছে তখন মানে মানুষের রক্ত বেরোইছিল, আর মুন্সিগঞ্জেরটাও সেম। আমি এটা দেখতে যাবো, আমরা শ্বাস করলাম না, থাক যদি বের হয় আমরা যদি অস্বাভাবিক কিছু দেখে, কারণ গাছটা দেখে আমরা ভয় পেয়ে গেছি। গাছটা একটা ভৌতিক গাছ। স্বাভাবিক। আমাদেরকে কাজী SMS করেছেন বগুড়া থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তানভীর মিরপুর থেকে। তো আমার মনে হয় যে ঘটনা তো মোটামুটি আমরা অনেকগুলোই মানে শুনলাম। আপনার যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আমাদের SMS করতে পারেন, লিখতে পারেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। আর এমনিতে যে সমস্ত ঘটনা মানুষ এক্সপেরিয়েন্স করে বা সমস্যাগুলো হয়, অনেকে বলেন এরকম যে না মানে দেখা যায় যে কোনো কিছু তাবিজ যেগুলো করলে আবার অনেক সময় অন্য রিয়াকশনও হয়। হ্যাঁ, মানে আরো ঝামেলাতেও পড়তে পারে, যে হয়তো জিন বা যাদের জন্য তাবিজটা করলো তারা হয়তো খেপে গেল বা এরকম কিছু একটা। এরকম কি কখনো হয় যে ওরা আরো বেশি অত্যাচার শুরু করে দেয় তখন তাবিজের এফেক্টে? না, এটা আসলে ঠিক নয়। আমি আমার নিজের অভিজ্ঞতায় বলি, যখন আমার সাথে তাবিজ ছিল না তখন আমার কিন্তু খুবই সমস্যা হয়েছিল। অনেকদিন আমার সাথে তাবিজ ছিল না, আমি ইচ্ছে করে রাখিনি। তখন আমার খুবই সমস্যা হয়েছিল। যখন আমি তাবিজ ইউজ করলাম তখন ওরা তাবিজ পড়লে হয় কি শরীর যে মানে ফ্রি একটা প্রোটেকশন, যেটা ওরা মানে শরীরে হাত দিতে পারে না, এটাই হলো সেই কথা। গায়ে হাত দিতে পারে না, এবং ওরা তো সাধারণত মানুষের মানে গায়ে হাত দিয়ে ক্ষতি করার চেষ্টা করে, আমি যেটা দেখেছি। আর তাবিজটা পড়লে সেটা প্রোটেকশন দেয়, সুরক্ষা কাজ করে। আচ্ছা, সো মানে যেটা মনে হয় যে না আসলে এরকম ভয় পাওয়ার কিছু নাই, সমস্যা হলে তাবিজটা হতে হবে মানে সঠিক ভালো কবিরাজের, বা সেই জন্য কবিরাজ যেন ভালো হয়, সে কিছু জানে এবং সে যেন
অবশ্যই আপনার কথাটা আমি আরো একবার উল্লেখ করে দিব যে বারবার নিজেকেই কনফার্ম করতে হবে যে এটা হ্যাঁ। মনের ভুল কিনা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মনের ভুল সবচাইতে বেশি হতে পারে, তারপরে যদি কন্টিনিউয়াসলি ঘটনাটা ঘটে তাহলে বুঝতে পারবো যে কোনো হ্যাঁ, ঝামেলা আছে। সমস্যা আছে। জি বলেন। আমি যেটা বলছিলাম যে ভালো একজন হুজুর বা পীর কবিরাজ যাই বলি না কেন, তাকে মানে সে সৎ কিনা দেখতে হবে, তার কার্য কর্মকাণ্ড ভালো কিনা, সে তার হাতে কাজ হয় কিনা, এই ধরনের কবিরাজ বা পীর সাহেবদের দিয়ে কাজ করানো যেতে পারে। আচ্ছা আপা, এমনিতে আমরা মাঝে মাঝে শুনি যে অনেকেই আমাদেরকে এসএমএস করেন যে এটা আমরা যদিও এর আগেও শুনেছি যে এটা কি আপনার ক্ষেত্রে হয়েছিল কখনো যে ঘরের ওয়েদার চেঞ্জ হয়ে যায় বা মানে গরম হয়ে যায় বা ঘর ঠান্ডা হয়ে যায় বা সুগন্ধ বা দুর্গন্ধ এরকম ব্যাপারগুলো কি করেছিল? আমার ঘরে যেটা হতো সেটা হলো সবসময় ওই পরিবেশ আতর মাখতো, চারজন পরি ওরা এতটাই আতর মাখতো যে আমার ঘর, আমি যে রুমে থাকতাম সারাটা দিন সে আতরের গন্ধই থাকতো। আর আতরের এত কড়া তীব্র গন্ধ যে আমি সহ্য করতে পারতাম না, কিন্তু সেগুলো খুব সুগন্ধি, আমার সহ্য হতো না আর কি। ওরা যখনই আসতো দেখতাম যে খুব কড়া আতর মেখে আসতো, আর ওরা যখন আসতো ওরা সব পায়ে নুপুর পড়তো। ওই দেখতাম যে নুপুরের আওয়াজ করতে করতে আমি তখনই বুঝতে ওরা আসতেছে। খুব মানে ওই যে বড় ভারী যে নুপুর গুলো আছে ওই ধরনের আওয়াজগুলো করতো। আর মনে হয় আপনার যে ওই যে কালো কাপড় ইউজ করতেন ওইটাতে আপনার কখনো কোনো সমস্যা হয় না এমনিতে? না, কোনোদিন প্রবলেম হয়নি। বাট ফার্স্টের দিকে যেটা হইতো যে মানে আপনার কালো কাপড়ে থাকলেও প্রেজেন্সটা ফিল করতাম, কমিউনিকেট করতে পারতাম না। হ্যাঁ, উনিও সেটা বলছিলেন যে তাবিজ থাকতো, তারপরে বুঝতে পারতেন যে এখানে তাবিজের একটা কথা আছে, তাবিজ করলে প্রথম হয়তো 2-3 একটু সমস্যা হয়, কিন্তু তারপরে আর সমস্যা। কিন্তু মানে বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় মানে আমি তাবিজে খুব কম, মানে আমার পার্সোনাল এটা এক্সপিরিয়েন্স, আমি তাবিজে খুব কম বিশ্বাস করি। এটা হচ্ছে আপনার মানে পুরোপুরি মানে সবকিছুর উপর হচ্ছে আল্লাহ। মানে যেমন আমার কাছে যখন তাবিজ দিছিল আমার কাছে, তো এটা তো আমি চিন্তা করতেছিলাম যে যায় না, বাট আমি যদি চাইতাম কমিউনিকেট করতে পারতাম, এরকম হতো ব্যাপারগুলা। মানে কালো কাপড় যেটা আমাকে দিছিল আমি চাইলেও কমিউনিকেট করতে পারতাম, বাট আমি নিজে মানে আমার ইচ্ছাটা দাঁড়ানো হয়েছিল কি, যে আমার মনের ইচ্ছাটা আটকানো হয়েছিল, যাতে আমি ইচ্ছা না করি, বাট প্রেজেন্সটা আমি ফিল করতাম। পরে যেটা হলো যে মানে আমি সবসময় আল্লাহকেই বলতাম যে আমি নর্মাল, মানে আমি একটা সুস্থ মানুষ থাকতে চাই। আমি মানে এটা আপনিও বলেছিলেন যে আপনিও নামাজে পড়ে গেছিলেন এবং বলেছিলেন যে এরকম আর কি। আমি কখনোই চাই নাই যে জিন্দা আমি পজেস্ট হব। এবং আমার মনে আছে ওরা একদিন আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে তোকে আমরা কখনোই ছাড়বো না। 4 জন মহিলা, আমার মনে আছে, বোরখা পরা নিকাব পরা, আমাকে ভয় দেখাচ্ছে তারা স্বপ্নে, এটা স্বপ্নে, যে তোকে আমরা কখনোই ছাড়বো না এবং তোকে যদি পজেস্ট করতে না পারি বা বশ করতে না পারি তোকে আমরা মেরে ফেলবো। আমাকে ওরা বলছে আমাকে কিভাবে মারবে সেটাও ওই বর্ণনা দিল, বলো তোর ঘাড়ের পেছনে যে রক্তটা আছে সেটাকে আমরা ছিঁড়ে ফেলবো। যখন ছিঁড়ে ফেলবো, আমি অনুপ, এটা আমাদের ফার্স্ট ইয়ারের ঘটনা। আমরা যখন প্রথম ভর্তি হই, তো যখন ভর্তি হই তখন আমরা খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু ফার্স্ট মেডিকেলে ভর্তি হয়েছি, আমাদের একটা স্বপ্ন পূরণ হইতেছে। তো আমাদের মেডিকেলে 3টা ডিপার্টমেন্ট, মানে ফার্স্ট ইয়ার 3টা ডিপার্টমেন্ট, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। তো অ্যানাটমিটার আবার একটা ভাগ আছে, সেটা হলো আমরা ডেড বডি নিয়ে ডিল করি। ওখানে আমরা ডিসেকশন বলে এটারে। তো ওখানে আমরা ডেড বডি দিয়ে আমাদের প্র্যাকটিস করতে হয়। তো আরেকটা ঘটনা বলি যে আমাদের কলেজ আর আমাদের বয়েজ হোস্টেলের পাশাপাশি। তো আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট হলো 3rd ফ্লোরে, আর আমাদের বয়েজ হোস্টেল হলো 3rd ফ্লোর, 4th ফ্লোর আর 5th ফ্লোর মিলে আমাদের বয়েজ হোস্টেল পাশের বিল্ডিং এ। তো 3rd ফ্লোর থেকেই আমাদের যে বড় ভাইরা আগে আমাদের যখন ফার্স্ট ভর্তি আমাদের অনেক কাহিনী বলতো যে ওই 3rd ফ্লোরে যেহেতু আমাদের হোস্টেল আছে, ওইখান থেকে বিভিন্ন রকম আওয়াজ শোনা যেত খুব রাতের দিকে। এবং যেহেতু মানে অ্যানাটমি ডিপার্টমেন্টের লেভেলে যে রুমটা পড়ে, তো ওই কিন্তু বিভিন্ন রকম আওয়াজ হয়, বিশেষ করে স্ট্রেচার যে টানার যে আওয়াজটা, স্ট্রেচার দিয়ে টেনে নিয়ে যে আওয়াজটা, খুব ভয়ঙ্কর আওয়াজ, খটখট করে পড়ে যে আওয়াজটা হয়। তো ওই রুমটা পাশাপাশি রুমে কেউ থাকতে চাইতো না। তো বড় ভাইরা অনেক কমপ্লেইন করতো যে আমাদের মানে অনেক ভয় দেখাইতো। তো এর মধ্যে আমাদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল, আজাদ, সুজন, ওরা মানে বলছিল চল আমরা দেখি জিনিসটা। তো মানে বড় ভাইরা আমাদের না করছে যে এই জিনিসটা করা ঠিক হবে না। তারপর যেহেতু বড় ভাইদের একটা কমপ্লেইন ছিল, তো আমাদের ইন্টারেস্টেড ছিল যে আমরা জিনিসটা খুঁজে দেখি। তো আমরা একদিন প্ল্যান করলাম যে আমরা ওইখানে যাবো, বাট রাতে যাওয়ার কারো সমস্যা নাই। তো সন্ধ্যার দিকে যাওয়া আমরা প্ল্যান করি যে সন্ধ্যার সময় যে আমরা জিনিসটা দেখবো। তো বড় ভাইরা বললো তোমরা যে দেখবা তার প্রমাণ কি, তোমরা একটা কাজ করো, ছবি তুলে নিয়ে আসো ডেড বডির, তাহলে আমরা বুঝবো যে তোমরা গেছো। তো
ডেড বডি কিছু কাহিনী বলি। আমাদের ওখানে 4টা ডেড বডি ছিল অ্যানাটমি ডিপার্টমেন্টে। আর আমাদের ডেড বডি গুলো মানে এর মেইন ফ্যাক্ট হলো সবগুলো বেওয়ারিশ লাশ, মানে এদের কোনো ঠিকানা নাই। এর মধ্যে একটা ডেড বডি ছিল বৃদ্ধ লোকের, আর 2টা ছিল ইয়ং মানে মধ্যবয়সী। আরেকটা ডেড বডি মানে যা 3টা থেকে খুব আনইউজুয়াল, একটা মেয়ের ডেড বডি। এবং ডেড বডিটার মানে কি বলবো, তার পেটে ছিল একটা বুলেটের শেল ছিল, বুলেটের উন ছিল, এবং তার থায়ে খুব মানে ডিপ একটা উন ছিল, মানে বড় কাটা দাগ। মানে তাকে খুব নির্মম ভাবে মারা হয়েছিল। যেহেতু সেটা বেওয়ারিশ লাশ ছিল, সেটা কোনো ময়নাতদন্ত বা রিপোর্ট বা পুলিশে কোনো কেস হয় না, এগুলো মেডিকেল কলেজে চালানো হয়েছে। তো সেই হিসেবে ওইটা আমাদের এখানে আসছে। তো আমাদের কয়েকটা বড় ভাই কমপ্লেনও করছিল, আমরা এসে শুনছি যে তারা নাকি ওই মেয়েটার স্বপ্নের মধ্যে মেয়েটার চেহারা নাকি ভাসে তাদের কয়েকজনের। তো আমাদের ওইটার প্রতি খুব ইন্টারেস্ট ছিল যে আমরা ওইটার ছবি তুলবো, যেহেতু ওইটার ভিতরে কমপ্লেন আছে। তো আমরা 4টা ফ্রেন্ড গেলাম। আমরা আগে করলাম যে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টের মামা, তাকে কিছু বইলা টাকা দিয়ে চাবিটা ম্যানেজ করলাম। মামা দিতে রাজি হইতেছিল না, যেহেতু জিনিসটা ইলিগাল ছিল। তো আমরা অনেক কষ্টে ম্যানেজ করলাম। তো টাইমটা ঠিক করা হলো ঠিক সন্ধ্যার দিকে, আমরা সন্ধ্যার সময় যাব। তো আমরা 4 ফ্রেন্ড মিলে সন্ধ্যার সময় রওনা দিলাম। ওখানে গার্ড নেওয়ার কোনো ফাঁকি দিয়া আমরা, আর আমাদের ফ্লোর সিস্টেম নিচে হলো গ্রাউন্ড ফ্লোর, তারপর হলো অফিস ডিপার্টমেন্ট, তারপর হলো আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্ট 3rd ফ্লোরে। তো আমাদের 3টা ফ্রেন্ড তারা অফিস রুম যে ফ্লোরে ওইখানে ওয়েট করলো, আর আমি গেলাম অ্যানাটমি ডিপার্টমেন্টে। ওকে। জিনিসটা মানে আমি যখন করতেছি তখন খুব এক্সাইটেড ছিলাম। এখন আমার মনে হচ্ছে আমি জিনিসটা খুব ভুল করছি, বাট তখন যেহেতু ফার্স্ট জিনিসটা আমার কাছে খুব লাগতো, ক্রেজিনেস লাগতো যে করি। তারপর আমি গেলাম আগে। তো যখন দরজায় চাবিটা দিলাম, খুলতেছিল না। 2-3বার ট্রাই করলাম, দরজাটা খুলতেছিল না, অ্যানাটমি ডিপার্টমেন্টের দরজাটা। তো ফার্স্ট বললাম খুলতে যখন চাই তাও ব্যাক করি, কিন্তু ভালো না, আরেকবার লাস্ট ট্রাই করি। লাস্ট ট্রাই দরজাটা খুলে গেল। আর যখন এন্ট্রি নিলাম তখন দরজাটা বন্ধ করেন, দরজাটা খোলাই ছিল। খোলা রেখে আমি ভিতরে ঢুকলাম এবং আমার চোখ জ্বলতেছিল অনেক, এবং চোখ জ্বলার কারণ হলো ফরমালিন। যেহেতু আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে ডেড বডি গুলো ফরমালিনে ডুবানো হয়, এবং ওটার এসি 24 আওয়ার্স চালু থাকে। তো প্রচুর ঠান্ডা এবং ফরমালিন আমার চোখ জ্বলতেছিলাম, কিছু তাকাইতে পারতেছিলাম না। আমি কোনো মধ্যে ছোট ছোট চোখ করে তাকাইতেছিলাম, চোখ জ্বলতেছিলাম, সামনে আগাইতেছিলাম। তো আমার হাতের ডান দিকে হলো মিউজিয়াম, যেখানে মানে মৃত মানুষের ভিসেরা গুলো, অর্গান গুলো রাখা হয় ফ্রিজারে। আর তার একটু সামনে যে ডান দিকে হলো আমার যেখানে ডেড বডি গুলো রাখা হয় ফ্রিজারের ভিতরে, আর বাঁ দিকে হলো আমাদের ডিসেকশন রুম, যেখানে ডেড বডি আমরা কাটি ওইখানে। তো ডান দিকে যেহেতু এখানে ডেড বডি গুলো রাখা ছিল, আমি ফ্রিজারের কাছে গেলাম। ফার্স্ট ফ্রিজে ওপেন করলাম, তো ওইখানে বৃদ্ধ লোকটা ডেড বডি, আর একটা ডেড বডি ছিল, 2টা ডেড বডি। তো আমার ওটা যেহেতু কোনো কাজ ছিল না, আমার ওই মেয়ের ছবিটা তুলতে হবে। তো আমি আর একটু সামনে আগে দ্বিতীয় ফ্রিজার ওপেন করলাম। হ্যাঁ, মেয়েটা ছিল এখানে। তো আমি কাপা হাতে আমি মানে এটা বের করতেছিলাম, যেহেতু তখনও কিন্তু ঠান্ডা ছিল না, তো মানে ঠান্ডা কাল না, তবু যেহেতু ঠান্ডার জন্য আমার হাত পা কিরকম জড়ো হয়ে আসতেছিল। তো আমি অনেক কষ্টে মোবাইলটা বের করে ছবিটা তুলতে শুরু করলাম। ফার্স্ট ছবিটা অতটা ভালো আসেনি, তো আমি ভাবলাম যে বড় ভাইদের দেখাতে হবে, তো ছবিটা ভালো করে তুলি। হ্যাঁ, আমি সেকেন্ড 2টা ছবি তুললাম পরপর। বাট ছবিটা তোলার পর আমি মেয়েটার চোখের দিকে অনেকক্ষণ তাকায় ছিলাম। চোখটা বন্ধ, বাট কেন যেন মনে হচ্ছে চোখটা আমার দিকে তাকায় আছে। আমি ক্যামেরা যখন ওর ফেসের সামনে ধরছি, আমি সরাইতে পারছিলাম হাতটা, পারতেছিলাম না। ওই চোখটা আমার দিকে কেমন যেন মনে হচ্ছিল ওর চোখটা তাকায় আছে। তারপর কেমন যেন ঝাঁকি দিলাম মাথার উপরে যে না, এটা এরকম তো কিছু না। আমি আবার ফ্রিজারটা অফ করলাম। ফ্রিজারটা অফ করে হঠাৎ ওরকম আওয়াজ, মানে আমাদের বড় ভাইরা যে ওরকম বলে যে ওইরকম স্ট্রেচার টানা আওয়াজ ওই দিন আসতেছিল। তো আমি ফার্স্টে মনে করছিলাম ফ্রেন্ডরা মানে ফাজলামি করতেছে। আমি তখন জোরে ডাকতেছি যে এই সুজন, এই আজাদ, তোরা কি ওখানে আসিস, কেউ তোরা কি ফাজলামি করতেছিস কিনা, বাট ওরকম কোনো আওয়াজ হইতেছিল না। তারপর আমি ভাবছি চলে যাব, বাট কেন মনে হলো না একটু দেখি যে আসলে এটা কেন হয়। কারণ আমি 3rd ফ্লোরে বাট পাশাপাশি থাকি না, বাট একটু দূরে রুমেই থাকি। বাট মনে হলো দেখি জিনিসটা, তো বড় ভাইদের বলতে পারবো আসলে ওরকম কিছু না, তাদের একটু স্যাটিসফাইড করতে পারবো। তো আমি একটু সামনে আগালাম। তারপর সামনে যখন আগাইতেছি, তো আমার প্রচুর চোখ জ্বলতেছিলাম, কিছু দেখতে পারতেছিলাম না। আমি চোখ জ্বলতে আগাইতেছিলাম। তো এক সময় যখন ওই স্ট্রেচার দুইটা স্ট্রেচার, একটা খালি ছিল আর একটা ডেড বডি ঢাকা ছিল।
তো ওর উপর একটাই লাইট জ্বলতেছিল, আর বাকি ডিরেকশন মোটামুটি অন্ধকার, বাট কিছু কিছু দেখা যায়। তো আমি সামনে যখন আগালাম দেখি যে ওরকম কিছু না, স্টেজের দুইটা পাশাপাশি আছে, তো আওয়াজটা কোত্থেকে আসতেছে। তো আমি ব্যাক করবো, তারপর একটু মনে টান ধরে যে কোন ডেড বডিটা রাখা। আমি সামনে যখন যাই, আমি মানে হাতটা দিব, আমার হাতটা কাঁপতেছিল, ঠান্ডা, ওদিকে আমার চোখ জ্বলতেছে, আমি কি বুঝতে পারতেছিলাম না কি করবো। আর আমি এরকম আমার ইচ্ছাও ছিল না, মনে হচ্ছে যে কিছু ইচ্ছার বিরুদ্ধে আমার কাজ হইতেছে, আমার হাত আগেই চলে যাইতেছে। আমি মানে কেমন যেন আমি কাপ সরালাম, সাদা কাপড়টা সরালাম। আমি যে শক যে আমি যে ডেড বডিটা দেখে আসছি ফ্রিজারে, এই ডেড বডিটা এখানে কেন আসলো। আপনি একদম এক্স্যাক্টলি ওইটাই ডেড বডিটাই দেখছি, আমি দেখতেছি ওই ডেড বডিটা এখানে রাখা। আমি কি করছি, আমি জাস্ট পিছিয়ে আমি জাস্ট মোড়ে দৌড় দিছি, বাট কেমন শক্তি পাইতেছিলাম না সারা শরীরে। দৌড় দিলাম কোনো মতে। আমি ওই যে তারা তো ব্যাগ লাগানোর সব চিন্তা আমার মাথায় কিছু না, আমার জাস্ট ওখানে দৌড়িতে বাঁচতে হবে, কিছু মনে ছিল যে বাঁচতে হবে টাইপের, ওইখান থেকে যাবো, এটা আমার জাস্ট একটাই ছিল। আমি জোরে দৌড় দিলাম, আর চিৎকার করে দৌড় দিছি। আমি অ্যানাটোমিয়ার থেকে দৌড়ে নিচে নামতেছি, আমাদের অফিস রুম, তারপর তো নিচে। আমি নিচে অফিস রুমের জন্য নিচে নামছি অ্যানাটোমিয়ার থেকে, এবং জাস্ট শকড যে আমি আবার সেই অ্যানাটমি রুমে এখানে কিভাবে আসলাম। আচ্ছা, আপনি নেমে গেছেন কিন্তু তারপরে আমি সেই অ্যানাটমি ফ্লোরেই আছি। ওকে, আমি নামে গেছি, বাট আমি অ্যানাটমি ফ্লোরেই আছি। তারপর আমি আবার দৌড়ে দিলাম, দৌড়ে আমি আবার নামতেছি সিঁড়ি দিয়ে, ধূপ ধাপ আওয়াজ করে, খুব জোরে, যত গায়ে শক্তি ছিল আমি 100% দিছি নামার জন্য। এবং নিচে আসার পর যখন আসলাম, আমি আর কিছু বলার নেই, আমি অ্যানাটমি ডিপার্টমেন্ট থেকে যাইতেই পারতেছিলাম না মনে হয়, আমি সেই অ্যানাটমি ডিপার্টমেন্টে রয়ে গেছি। ওকে, তারপর মানে আমার জাস্ট আমি কিছু মনে নাই। তারপর যা শুনলাম যে আমার ফ্রেন্ডরা আমার পাশে আমাদের সামনে যেহেতু হসপিটাল, ওখানে এমার্জেন্সি নিয়ে গেছে, এবং তারা আমার সামনে, ওরা আমারে পাইছে যে আমি নিচের মানে মাঝের ফ্লোরটা, যে অফিস রুমের ফ্লোরটা ওইখানে পড়েছিলাম। ওরা অফিস রুমের ফ্লোর যে নিচের তলায় ছিল, ওরা শুধু শুনছে যে আমি ধূপধাপ কি যে আওয়াজটা নিচে নামতেছে, ওরা ওদের সময় ভয় দৌড় দিছে যে ধূপধাপ করে আওয়াজটা কি হইতেছে। ওরা বলছে অন্য কিছু, এই জন্য নিচে চলে আসে। বাট ওদের কিন্তু এই যে ঘটনাটা হলো, আপনাকে চিকিৎসাও পেলেন আপনি, তারপরে আর কোনো সমস্যা হয় না? ওদের আমার টানা 7 দিন জ্বর ছিল, আমি ওই পর আমি ওয়ার্ডে ভর্তি ছিলাম, 7 দিন জ্বর ছিল। এবং আমি জানি না জ্বরের মধ্যে কি হয়েছে, আমার ফ্রেন্ড নাকি অনেক কাহিনী শুনি বলছে যে তুই এই করছিস সেই করছিস, আমি নাকি চিলাচিলি করছি অনেক, আমার কিছু খেয়াল নেই। তো পরে আমার ওই ফ্রেন্ডরা আমার মোবাইলে চেক করলো, এবং আশ্চর্যের বিষয় যে মোবাইলে মেমোরি কার্ড পুরো ফ্ল্যাশ, মানে মোবাইল কিছুই ছিল না। আমি ওদের মানে চিলাচিলি করছি, যখন সুস্থ হওয়ার পরে চিলাচিলি করছি, তোরা এগুলো কেন করছিস, তোরা মোবাইল ডিলিট কেন করছিস? ওকে না, আমরা তোমাকে ডিলিট করিনি, তুই তো ছবি তুলিস না। বলছি না, আমি ছবি তুলছি, আমি নিজে তুলছি, আমি নিজে ছবি দেখছি, তো আমার মোবাইল ছবি তোলার প্রিভিউ তো অটো এখানে আসা যায়, আমি ছবি দেখছি যে আমি তার ছবি তুলছি। না বলছে না, তুই কোনো ছবি তুলিস না, মোবাইল কিছুই ছিল না। সো আরমান ভাই, আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, ঘটনাটা হচ্ছে আপনার নোয়াখালীর ঘটনা। এটাতে যাওয়ার কথা, আমাদের সবারই যাওয়ার কথা ইনফ্যাক্ট। তো ওইখানে আপনার একটা গাব গাছ ছিল অনেক আগে, 88 এর দিকে মনে হয়। তো গাব গাছটা আপনার একটা বাসার পাশে ছিল, একটা টিনের ঘর ছিল, তো টিনের ঘরের সাথে তো যেই লোকটা ওইখানে থাকতেন, মানে যেই লোকের বাসা ওইখানে, তো উনি ওই জায়গাটাতে কি যেন একটা করবে, তো ওই গাব গাছটা কেটে ফেলবে। আচ্ছা, তো ডিসিশন নিয়েছে যে সকালে কাটবে গাব গাছটা। তো আপনার এরকম রাতে যখন ঘুমাইছে, ঘুমানোর পর রাতে স্বপ্নে দেখছে যে কে যেন তাকে বলতেছে যে গাব গাছ যাতে না কাটা হয়, কারণ এটা হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা, এবং যদি কাটা হয় এটা খুব বিপদ হবে তাদের। তো যিনি মুরব্বী ছিলেন, তো উনি কিছুই কেয়ার করেন নাই, সকালে 3 জন লোককে অ্যাপয়েন্ট করলেন, মানে লেবারদের নিয়ে গাছটা কাটা শুরু করলো। গাছটা যেই দিন কাটছে ওই দিন রাত্রে 3 জনের মৃত্যু হয়েছে। এটা নোয়াখালীতে, আপনার নোয়াখালী একটা কি বাজার জানি আছে, অনেক ফেমাস বাজার নাকি বাংলাদেশে, তো ওই বাজার এরিয়াতে। তো রাত্রে ওই 3 জন মারা গেছে, ওই 3 জন লেবার মারা গেছেন। এবং মধ্যরাত্রের দিকে ওই ঠিক বাসার পাশে একটা মসজিদ ছিল, তো উনি মুরব্বী সবসময় মসজিদে যায় নামাজ পড়তেন। তো রাত্রের দিকে আপনার ফজরের ঠিক আগে আগে আপনার হুজুর যখন আজান দিবে, তার আগে অজু করার টাইমে শুনতেছে পুকুরের একটা আওয়াজ, মানে আশেপাশে পুকুর ছিল আর কি, পুকুরে পানি, মানে পানির উপর লাফাইলে যেরকম একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ শুনতেছে। তো উনি তেমন একটা কেয়ার করে নাই। আজান টাজান দিয়ে নামাজ যখন শেষ করছে, তখন দেখছে যে আপনার ওই মুরব্বী আসে নাই। প্রত্যেকদিন যে মুরব্বী আসে, ওই মুরব্বী আসে নাই। তারপর ওনার মাথায় চিন্তা হইলো যে পুকুরে এরকম একটা আওয়াজ হইলো, পাশেই পুকুর,
উনি গেছেন ওনার বাসায়, যে বাসায় উনি থাকেন। তো ওনার ছেলে আবার ডক্টর, মানে এই মুরব্বী ছেলে ডক্টর। তো ডাকতেছে ছেলেকে, গিয়ে বলতেছে বাবা কি বাসায়? বলে না, বাবা তো নেই। তো পুকুরের দিকে তাকায় দেখে একটা হাত এরকম উপরে, জাস্ট একটা হাত ভাসা আর কি। আচ্ছা। তো সব দৌড়ায় টোড়ায় গেছে, গিয়ে দেখে ওই মুরব্বীর লাশ পুকুরে, এবং মুখের মধ্যে একটা মাছ, এবং তার পুরা শরীরে কাটা, হাতটা ছেলা আর কি। তো ওই পুকুরের সাথেই একটা বট গাছ ছিল। পরে যখন তার লাশ বের করেছে, দেখে পুরা শরীরে আপনার মানে খামচি যেরকম দিলে, মানে বট গাছে যেরকম, মানে তাদের সাসপেকশন এটা যে বট গাছের উপরে নিয়ে ফালাই দেওয়া হয়েছে তাকে, একদম টপে নিয়ে তারপর ফালাই দিছে। মাঝখান থেকে যেহেতু ছিটে পড়ছে, এর জন্য গাটা কেটে গেছে আর কি। তো এটা হচ্ছে ওনার বাবা এইভাবে মৃত্যু হইলো। তারপরের দিন আপনার যে ছেলে ছিলেন মানে ডাক্তার, তো উনার রাত্রে এরকম আপনার দেখছে যে 7জন পরী আসছে তার কাছে, এসে বলতেছে যে আমরা এখন এই পরিবারেরই অংশ হয়ে গেছি, এবং 7টা খারাপ পরী, মানে ওই বটগাছ কাটার কারণে এটা হয়েছে আর কি। তো 7জন পরী ওদের পুরো ফ্যামিলির হয়ে গেছে। তো একটা ডাক্তারের নর্মালি কিন্তু মানে মোটামুটি যারা একটু মানে শিক্ষিত, 2টা থেকে 3টা বাচ্চার বেশি থাকে না। ওনার ঘরে 11 জন বাচ্চা, 11টা সন্তান আর কি, তার মধ্যে একজন মারা গেছে। আচ্ছা। এবং 3জন মেয়ে এবং 7জন ছেলে। হাফেজ হচ্ছেন একজন, এবং বাবাও হাফেজ, মাও হাফেজ, সম্ভবত মাও হাফেজ। তো আপনার এরকম পরিরা আসে বাসার মধ্যে, এসে খুব ডিস্টার্ব করে তাদেরকে। তো যারা যেমন 2জন গেস্ট গেছে ওদের বাসায়, ওদেরই আত্মীয়। তো 2জন গেছে, একজন জাস্ট ভিতরে ঢুকছে লাঞ্চের টাইমে। তো লাঞ্চের টেবিলে বসছে, মানে মাটিতে বসছে খাইতে। পিছন থেকে আরেক ফ্রেন্ড ঢুকবে, তো এমন টাইমে ওই মহিলা মানে যে বাসার মানে ডক্টরের ওয়াইফ যিনি, তো উনি বলতেছে যে বাসায় মেহমান আসছে, বের হয়ে যাও। আচ্ছা। ওই ছেলেটা ভাবছে যে ওকে বললো নাকি, সে আবার পিছে টিছে তাকায় দেখতেছে যে মানে কাকে বললো কথাটা, কিছু ভাবে নাই। আবার ভিতরে ঢুকতেছে, আবার কিছুক্ষণ পর মহিলা চিৎকার করতেছে, বলছি না বাসায় মেহমান আসছে, প্রত্যেকবার মানে সময় কিছু বুঝো না, সবসময় তোমরা আসতেছো, এখন যাও, এরকম হাত ইশারা করতেছে। তো ছেলেটা ওই যেই আরেকজন ছেলে বসছিল খাইতে, তো ওর খালা, তো খালার বাসায় গেছে ফ্রেন্ডকে নিয়ে। তো ফ্রেন্ডটা তাকে বলতেছে কিছু না খালা পাগল, নর্মালি এরকম করে, মানে তাকেও বলতে চাচ্ছিল না যে এরকম প্রবলেম আছে বাসায়। তো খাইতে বসার টাইমে ওর একটা মেয়ে খেয়ে যাচ্ছে, মানে সমানে খেয়ে যাচ্ছে খাবার, ধরেন 2 প্লেট খাচ্ছে, এরপর আবার খাওয়া যাচ্ছে। তো ওইটা ডেসক্রিপশন ছিল যে আপনার জিনটা ধরেন শরীরে যখন এন্টার করে আনলিমিটেড খাইতে থাকে। আচ্ছা। মানে 2 প্লেট খাচ্ছে, এরপর আবার 2 প্লেট খাইতেছে, আবার 2 প্লেট খাইতেছে। তখন মাটা বলতেছে যে এখন তোমরা যাও, ওকে ছেড়ে দাও, ওকে খাইতে দাও, তোমরা এখন যাও, এরকম করে বারবার বলতেছিল তাকে। তো ফ্রেন্ডটা দেখতেছে যে কাকে কি বলতেছে, পরে জিজ্ঞেস করতেছে খালাকে যে আপনি মানে কাকে কি বলতেছেন। পরে বলে না কিছু না, এমনি জ্বালাতন করতেছিল, তো ওদেরকে বলতেছিলাম তোমরা খাও, সমস্যা নেই তোমাদের। আবার একটু পরপর চিৎকার দিতেছে। তো রাত্রেবেলা আপনার বাথরুমে যাবে আর কি। তো বাথরুমে যাওয়ার টাইমে দেখে যে আপনার ঠিক বাথরুমের একটু, গ্রামের বাড়িতে তো দেখছেন যে নর্মালি বাসার থেকে বের হয়ে একটু সামনে গেলে একটু দূরে থাকে বাথরুমগুলা। তো ওরকম বাথরুমের দিকে যাচ্ছে, তো দেখে যে এরকম একটা সাদা মানে আপনার সাদা কাপড়, চুল, বাট কোনো ফেস দেখা যায় না, তার কোনো ফেস নেই, ফেসের স্ট্রাকচার নেই কোনো, চুল আর সাদা কাপড়, ইট মারতেছে তার দিকে, ঢিল ছুঁড়ে মারতেছে অনেক। তো এটা দেখে সে জাস্ট পিছে ঘুরে দেখে সেম জিনিস সামনেই। তো সে এক দৌড়ে আবার মানে বাসার দিকেই চলে গেছে। তো যেই জায়গাটায় শোয়ে, তো এখানে ওই ফ্রেন্ডের সাথে শুইতেছে, বলছে যে আমি এরকম দেখতেছি, মানে এগুলো প্রবলেম হচ্ছে। তো যেই রুমে শুয়েছিল তারা, একটু পর আপনার টিনের চালে টকটক করে আওয়াজ করতেছে। তারপর আম গাছ আছে একটা ওইখানে, তো মনে হচ্ছে কে জানি ঢিল মারতেছে, অনেকগুলো আমের ঢিল মারতেছে। তো কিছুক্ষণ ফ্রেন্ড বুঝানোর চেষ্টা করলো যে এটা কিছু না, কাক টাক থাকে হয়তো, ওই যে ঠোকর দিলে জিনিস পড়ে আমের, নর্মাল যেগুলো থাকে। তো পরে একটু পরপর মানে কান্নার আওয়াজ, এবং বাচ্চা একটা কান্নার আওয়াজ, খুব বাচ্চা একটা মেয়ের কান্নার আওয়াজ, মা মা বলে কাঁদতেছে। তো ওই ফ্রেন্ডটা উঠে গেছে, কাজিনটা উঠে নাই, মানে যা খালার বাসা সে উঠে নাই, সে তো জানে যে বাসায় এরকম পড়ি আছে 7 জন। তো ওই ফ্রেন্ডটা উঠে যেই রুমে বাকিরা ঘুমায়, আস্তে করে তাদের দরজার সামনে কান পাচ্ছে যে ওই রুম থেকে কেউ ফাইজলামি করতেছে নাকি না। তো ওই বাসায় একজন নানি আছেন, তো নানি বলতেছে তোরা সময় কিছু বুঝিস না, যখন তখন জ্বালাতন করতে আসোস, দিন দুপুর নাই রাত নাই, এরকম চিৎকার দিতেছে নানি। তো ছেলেটা যখন এইটা শুনছে যে ওই রুমের কেউ না, নানি উঠে এরকম চিল্লাচ্ছে, তখন এই ফ্রেন্ডটা তাকে বললো যে পুরা কাহিনী তাকে বললো যে আপনার ওই গাব গাছ কাটার পর থেকে 7টা জিন ভর করে
এবং ওই টোটাল 10 জন ছেলে মেয়ের উপরে ভর করে। ধরেন আপনার হঠাৎ করে ছেলেরা খাচ্ছে বা বসে আছে, যে তাদের মধ্যে যে হাফেজ তার কোনো ক্ষতি হয় না। আচ্ছা। এবং মা যেহেতু আপনার মাও হাফেজ বাবাও হাফেজ, তাদের কোনো ক্ষতি হয় না। তো তাদের ডেসক্রিপশন হচ্ছে যে যেহেতু তারা কোরআন শরীফ মুখস্থ করা, তারা খারাপ জিন মানে এগুলা খারাপ পড়ি যদি এই হাফেজ গুলা না হতো, তারা নর্মাল যদি না হতো তাহলে ক্ষতি ডেফিনেটলি করতো। তো ওদের এক কাজিন ছিল, রাত্রেবেলা মানে পালক হিসাবে নিছিল ওই বাসায়, ওই ডক্টর পালক হিসাবে ছেলেটাকে নিছিল। তো সামনে একটা দোকান ছিল, তো ওই দোকান থেকে যখনই ছেলেটা আসতো পিছনে থাপ্পড় মারতো ছেলেটার। আচ্ছা। তো ভয়ের চোটে ছেলেটা আবার দোকানে ব্যাক করে মোমবাতি কিনে আনছে একটা, মানে মোমবাতি নিয়ে আসছে দোকান থেকে, মোমবাতি নিয়ে মোমবাতি জ্বালা আসতেছে। তো গ্রামের বাড়িতে আপনার বাতাস তো প্রচুর, তো মোমবাতি নিয়ে আস্তে আস্তে মোমবাতি নিভে গেছে। এরপরে তাকে ঠিক ঘাড়ের উপরে চাপা দিয়ে মাটিতে ফালাইছে, এবং মানে পা দিয়ে চাপা দিলে যেরকম লাগে ঘাড়ে, যে পা দিয়ে আটকায় রাখছে, উঠতে দিচ্ছে না তাকে। তো হাতের মধ্যে ম্যাচ নিয়ে সে আবার জ্বালাইছে, সাথে সাথে মানে ওই ভারনেস যেটা ছিল একটা ভারী ওটা চলে গেছে মানে গাছ থেকে। তো ছেলেটা উঠছে, উঠে ওই সামনে যে বট গাছটা ছিল, তো ওইখানে আপনার ঠিক বট গাছের সামনে গেছে, হঠাৎ করে বাড়ি খেয়ে পুরো হাতের এই জায়গা থেকে মানে আপনার মাসেলের এখান থেকে পুরো মাংস আর হাড্ডি বের হয়ে গেছে ছেলের। আচ্ছা। মানে এত জোরে চাপ খেয়েছে বট গাছের সাথে। তো এটার মেইন কিছু কাহিনী আছে যেটা মানে না গেলে এটা এখনো হচ্ছে, মানে এই টেক থেকে আপনি কি যাচ্ছেন? হ্যাঁ, আমরা ডেফিনেটলি যাচ্ছি। আচ্ছা। ওইখানে আপনার খালি পারমিশন হচ্ছে, মানে পারমিশন যেটা দেয় নাই সেটা হচ্ছে যে কোনো মানুষের আমরা ভিডিও করতে পারবো না, কারণ যেহেতু অনেক আপনার হাফেজ পরিবার, তো মানুষের ভিডিও করতে পারবো না। বাট বাসায় যদি অ্যাক্টিভিটিস কিছু হয়, যেরকম আপনার উল্টাপাল্টা যদি কিছু হয়, এগুলো সব ভিডিও করার এক্সেস আছে। এন্ড মানে ফেস ভিডিও করতে দিবে না তারা। তা আমরা যদি পসিবল হয় ফেস ভিডিও করে হয়তো মানে ভিডিওটা ব্লার করে দিব যাতে ফেস না দেখা যায়। বাট এখনো মানে ইনভিটেশন একদম ওপেন ইনভিটেশন। মানে আমি আশা করছি যে ভয়ঙ্কর কিছু দেখবেন, কারণ আমি এর আগে একবার শুনেছিলাম এরকম ঘটনা, ভূত এফএম আমরা আলোচনা করেছিলাম যে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সবাই, এবং দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছেন যে চোখের সামনে কেউ নাই, কিন্তু আলমারি থেকে কাপড় বেরিয়ে আসছে, সোফার পিলো ছোটাছুটি হচ্ছে, এরকম ঘটনা শুনেছিলাম। তো উদ্ভট কিছু পেয়ে যেতে পারেন আপনারা ডেফিনেটলি। মানে এটা যেই আত্মীয়র কথা বললাম, ওদেরই মানে যেই ছেলে গেছিল, যা খালা হয়, ওর মা ওই গ্রামেই বর্ষার সময়, এটা অনেকে হয়তো বলে কুসংস্কার, বাট এটা আমি প্রথম শুনলাম এটা আজকে, যে আপনার বর্ষার সময় ভোর দুপুরে আপনার ক্ষেতের ওইখান থেকে আসতেছিল হেঁটে, তখন উনি গর্ভবতী ছিল আর কি, একদম দুপুরবেলায়। হ্যাঁ, দুপুরবেলায় হেঁটে আসতেছিল গ্রামের বাড়িতে বর্ষাকালে। তো আপনার ক্ষেতের মধ্যে দেখে কি মাছ, কি মাছ জানি, ছোট ছোট মাছ এরকম ক্ষেতের মধ্যে ভাসতেছে। তো উনি ওনার শাড়ির আঁচল দিয়ে মাছগুলা তুলে আনছে। তুলে এনে যখনই বাসায় ঢুকছে, তো ওই আন্টির মা ছিলেন, তো বলতেছে এগুলা কোত্থেকে নিয়ে আসলি? বলে ওই ক্ষেতের মধ্যে মাছগুলা লাফাচ্ছিল, তো আমি তুলে নিয়ে আসছি, খাবো। তো তখন বলতেছে এটা তো সর্বনাশ করে ফেললি, গর্ভবতী অবস্থায় ভোর দুপুরে মাছ তোলার জানোস না কি হয়, এইসব কথা বলতেছে। তো ওদের ওইখানে মানে এটা নাকি গ্রামে বলে আর কি, যে আপনার ভোর দুপুরে নাকি মাছ তুললে, এরকম গর্ভবতী মা যদি থাকে, এটা নাকি আপনার খারাপ কিছু একটা ধরে। আচ্ছা। তো উনি আন্টি তেমন একটা কেয়ার করেন এটা। তো উনার যখন ডেলিভারি হয়, বাচ্চাটা মরা পয়দা হয়, মানে বাচ্চাটা মারা যায়, প্রথম বাচ্চা উনার মারা যায়। তো ওনারা ঢাকায় ব্যাক করেন, ঢাকায় ঠিক আমাদের বাসার সামনে একটা বাসা আছে, ওইখানে থাকেন। তো সেকেন্ড বাচ্চা যখন হয়, তখন উনি দেখে আপনার উনি দেখে এটা যার সাথে ঘটে, মানে সেই দেখতেছে আর কি, যে একটা মানুষ কোনো মাথা নাই, এবং তার চোখ দুইটা বুকে, ওই মানুষটার পুরুষ আর কি একটা, এবং তাকে মারতে আসতেছে, আর লিটারেলি তার গলা চাপ দেয়, মানে তাকে হত্যা করতে যায় আর কি। তো উনি মনে মনে সূরাগুলা পড়ে, দোয়া দুরুদ পড়ে, তখন তাকে ছেড়ে দেয়, হালকা একটু রিল্যাক্স ফিল করে অজ্ঞান হয়ে যায়। তো এটা ওনার হাজবেন্ডকে বলতেছে, হাজবেন্ড যখন হাজবেন্ড বলে কি বলে ওই যে ওইখানে বসে আছে, দেখায় হাজবেন্ডকে যে ওনাদের বাসাটা একটা টিনের বাসা এখন যেখানে থাকেন, তো বলতেছে ওই যে টিনের উপরে বসে আছে, আমি দেখতেছি তাকে। ইভেন বাথরুমে যেতে গেলে আপনার মানে একদম দেখে, চোখের মধ্যে দেখে বাথরুমের সামনে দাঁড়ায় আছে, মানে কি সেই গলা ছাড়া, হ্যাঁ গলা ছাড়াটাই মানুষটা, মানুষ বা কিছু একটা দেখে। হ্যাঁ, উনার কথা হচ্ছে মানে উনার ডেসক্রিপশন হচ্ছে মানুষ, একদম পুরো একটা মানুষ দাঁড়ানো, কিন্তু গলা নেই, এবং তার চোখ আছে, বাট চোখগুলো বুকের সাইডে, কোনো মানে আপনার কোনো মাথা নেই, এরকম দেখতেছে। আবার যখন একটু সামনে যেতে যায়, আবার গলা চাপ দিয়ে ধরে ওনার। তো উনি ওই ভিতরে সূরাগুলা পড়ে, দোয়া দুরুদ পড়ে। তো এরকম প্রায় অনেক বছর কেটে গেল, কাটতে কাটতে ওনার যখন সেকেন্ড টাইম মানে আপনার বেবি হয় ওনার, তো তখন বেবি সুস্থই হয়েছে, আল্লাহর রহমতে 2টা বেবি হয়েছে। তো আপনার বেবিদেরকে মারার জন্য আসছে, বাচ্চাদেরকে, ওই
উনি দেখতেছে, ধরেন রুমের মধ্যে বসে আছে, বাচ্চারা ঘুমাচ্ছে, তো দেখতেছে ওই মাথা সারা মানুষটা আসতেছে। উনি তখন আবার দোয়া দুরুদ পড়লো, তো করে ওনাদের বাসার সামনে এক মহিলা ছিলেন, তো উনি বলছে এক কবিরাজ আছেন, তো ওনার কাছে নিয়ে যাই, আপনি ওনার কাছে ট্রিটমেন্ট করায় নেন। তো ওই কবিরাজের কাছে নেওয়ার পর ওই কবিরাজ আপনার একটা ওনাকে বলতেছে আমি একটা তাবিজ দিব আপনাকে, এটা থাকবে আপনার সাথে, যখন সুস্থ হবেন তাবিজ আর থাকবে না আপনার সাথে। মহিলাকে এই কথাটা বলে একটা তাবিজ দেয়। কয়েক মাস তাবিজটা ইউজ করার পর প্রবলেম মিটছে, ওনার হাতেই পড়েছিল এলবোতে, নিজেই দেখে একদিন তাবিজটা নাই, আর মানে ওনার সাথে নাই তাবিজটা। এখন আন্টি মানে আল্লাহর রহমতে অনেক সুস্থ। নিজেই দেখেন যে তাবিজটা উধাও হয়ে নাই, গেছে, ইভেন উনি খুলেও নাই তাবিজটা, একা একাই চলে গেছে একা তাবিজটা। মানে ওই কবিরাজি বলছিলেন যে আপনার তাবিজটা দিচ্ছি, যখন কিওর হবেন আপনি তখন তাবিজটা থাকবেন আপনার সাথে। মানে বলেন এই যে খুলে ফেলে দিয়েন, যেমন আমার হাতে যে কালো কাপড় ছিল, আমাকে বলছিল যে 2 বছর পর বা 3 বছর পর আপনি ফালাই দিয়েন কাপড়টা, বাট উনার সাথে এরকম না, ওনাকে বলছিল যে আপনার এই যখন কিওর হয়ে যাবেন অটোমেটিক্যালি এটা চলে যাবে তাবিজটা হাত থেকে। আমার দেশের বাড়ি চিটংয়ে, পটিয়ায়। তো এমনিতে রিমেল ধর্ম মানে যে ধর্মে বিশ্বাস করেন একটু বলবেন সবাইকে শুনতে। আমি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। তো আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে প্রবরণা পূর্ণিমার সময় আমাদের বৌদ্ধ ধর্মে প্রবরণা পূর্ণিমার সময় ফানুস উড়ানো হয়। অনেকে হয়তো জানে যে ফানুস উড়ানো হয়, আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি যে মানে কতগুলো গ্যাস বেলুন আগুনের গোলা দিয়ে আকাশে উড়ানো হয়। তো ওগুলো উঠতেই থাকে যতক্ষণ পর্যন্ত না গ্যাসের আগুনের কুণ্ডটা শেষ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ওই গ্যাস বেলুনটা আকাশে উঠতেই থাকে। গ্যাস শেষ হয়ে যায়, বেলুনটা আস্তে করে নিচে নেমে যায়। তো প্রবরণা পূর্ণিমার সময় বৌদ্ধরা অনেক আনন্দ করে, অনেক মজা করে। তো আমাদের গ্রামে যে বৌদ্ধ মন্দিরটা, প্যাগোডাটা, তো ওইখানে আমরা অনেক মজা করছিলাম। নানা ধরনের ফানুস উড়ানোর পর আমি আর আমার কাজিন, নাম অন্তু, মামাতো ভাই, ছোট 7 থেকে 8 বছরের বয়স, সে গ্রামের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে কি আমাদের গ্রামে তার পিসির বাড়ি, তার মামার বাড়ি, তার মাসির বাড়ি সব আমাদের গ্রামে। তো সে প্রথমবারের মতো প্রবরণা পূর্ণিমা উদযাপন করতে আসছে আমাদের গ্রামে। তো আমি তাকে বললাম যে পাশের গ্রামে ফানুস উড়ানো হবে নানা ধরনের, যেমন হাতির আকৃতি, এরোপ্লেনের আকৃতি, ময়ূরের আকৃতি। তো এই ধরনের ফানুস আমরা কখনো দেখি নাই। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম। তো আমি ওকে বললাম যে চল আমরা যাই, সেও রাজি। ছোট ছিল, আমার বয়স তখন হয়তো 14-15 বছর ছিল। 2001 সালের ঘটনা। তো আমি ওকে নিয়ে গেলাম, যাওয়ার সময় 2 গ্রামের মাঝখানে একটা বট গাছ পড়ে, চিতা পড়ে। এখন আমরা গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি এখানে নানা ধরনের ফানুস উড়ানো হচ্ছে। তো ওকে বললাম যে ফানুস উড়ানো দেখা শেষে বললাম যে পাশে একটা বটগাছ আছে, ওইটার নাম শীতল বটগাছ বলে। এখন ওই বটগাছের কাহিনী হচ্ছে ওইখানে একটা নাগরাজের মূর্তি আছে। চাইনিজদের জন্য এটা ড্রাগন কিং, কিন্তু আমাদের কাছে এশিয়া উপমহাদেশে, আমরা ওইটা ভারতীয় উপমহাদেশে ওইটা নাগরাজের মূর্তি বলে। ওইটা জাস্ট পূজা করেন, ওইটা জাস্ট একটা মানে কি দেখতে ভাল লাগে, এই জন্য ওইটা বানানো হয়েছে। তো ওকে নিয়ে ওইটা দেখতে গেলাম, দেখেও খুব ভয় পাইলো, আর মজাও পাইলো। তো এখন আমরা ধরেন 10:30টার দিকে আমরা চিন্তা করলাম যে আমরা ব্যাক করি। মেলা টেলা সব শেষ হয়ে গেছে, এখন থেকে কোনো লাভ নেই, আমরা আমাদের গ্রামে ব্যাক করি। তো আমরা যখন ব্যাক করতেছি, ওই চিতা এবং ওই বটগাছের পাশ দিয়ে আমাদের যেতে হয়। আচ্ছা, এখন 2 গ্রামের মাঝখানেই পড়ে, 2 গ্রামের মাঝখানে ওই বটগাছটা এবং ওই চিতাটা, বটগাছের নিচেই চিতা। তো আমি আসার সময় ওকে ভয়ও দেখাইলাম যে এই দেখ সাপ যাইতেছে। সে ভয়ে লাফ দিয়ে আমার জড়ায় ধরে, সেও ভয় পায়। ওকে মজা করতেছিলাম, আমাদের হাসির চোটে রাতে ভূতও পালাবে এমন অবস্থা। চিতা দিয়ে আসতেছি, আমরা হাসতেছি লাফাই লাফাই, মানে আশেপাশে কেউ নাই, জনবিরল একটা এরিয়া, গ্রামের সীমান্তের পথে, আর আমরা চেঁচাই হাসতেছি, মজা করতেছি, জাস্ট ফান। এখন তখন সরকারের প্রজেক্ট ছিল যে রাস্তার পাশে ওরা ঝাউ গাছ লাগাই দিছিল। 3-4 বছর পর ঝাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছিল। তো আমরা ঝাউ গাছের ফাঁক দিয়ে চারদিকে ঝকঝকে আলো, চাঁদের আলো, তারা, আর দেখতেছিলাম যে বিশাল বিশাল বিল, তো গ্রামগুলো ছড়ানো ছিটানো, মানে একসঙ্গে 5টা বৌদ্ধ গ্রাম একসঙ্গে ওই জায়গায়। তো দেখতেছিলাম যে এক এক গ্রাম থেকে তখনও 2-1টা ফানুস উঠছিল। তো দেখছিলাম, আর আমাদের খুব আনন্দ লাগতেছিল যে এখনো উঠতেছে, এখনো মানুষ জেগে আছে।
তো ঝাউগাছ দিয়ে যাওয়ার সময় এখন আমাদের গ্রাম দিয়ে দেখতেছিলাম যে আমাদের গ্রাম থেকেও কি এখনো কেউ ফানুস উড়াচ্ছিল কিনা। তো দেখি যে ওইখানে আমাদের গ্রামের সীমান্তে একটা খাল আছে, খালের পাশে, খালের মধ্যে একটা ব্রিজ আছে। তো ব্রিজের পাশে একটা আমাদের লিজেন্ডারি একটা মানে কি বৌদ্ধ মন্দির, ভিক্ষুর মানে কি, আপনি একটু আস্তে আস্তে বলতে পারেন, ধীরে ধীরে মনে করে বলেন, অসুবিধা নেই। বৌদ্ধ ভিক্ষুদের মানে প্যাগোডা আছে, ওনাদের নিয়ে অনেক ইতিহাসে অনেক কাহিনী আছে, জাস্ট সেই ইতিহাস আমি বলতে চাই না। তো এখন ওই দিক দিয়ে আমি তাকাচ্ছিলাম, কারণ ওই দিক দিয়ে তাকালে আমাদের মন্দির দেখা যায়। তো আমি যখন দেখলাম যে আকাশে কোনো ফানুস উঠতেছিল কিনা, তখন আমি যেটা দেখলাম সেটা দেখার চাইতে ভূত দেখা অনেক ভালো ছিল। আমি যেটা দেখলাম পুরা শক, যে আকাশের দিকে তাকাই দেখলাম যে একটা বিশাল একটা প্রায় কোয়ার্টার মাইল জুড়ে বিস্তৃত একটা মানে কি একটা শেপ, যে আমি জিওমেট্রিক্যাল কোয়ার্টার মাইল জুড়ে, সোজা ব্যাপার না, প্রায় বিশাল একটা এরিয়া জুড়ে একটা জিওমেট্রিক্যাল শেপ, স্কয়ার শেপ। এবং জিনিসটা মানে কি প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ভিতরের প্রত্যেকটা পার্ট আবার রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল এবং স্কয়ার, নানা ধরনের ভাগ করা আছে। প্রত্যেকটা জিনিসটা হচ্ছে কি, একটা ব্লক হলো ধরেন সবুজ, একটা ব্লক থেকে লাল, একটা ব্লক সবুজ, একটা ব্লক লাল। এবং কতগুলো আপনি হয়তো খেয়াল করবেন, একটা স্কয়ার কিংবা একটা রেক্ট্যাঙ্গেলকে যখন আপনি প্যাট চিরে দেন, তখন ওইটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের রূপ নেয়। তো ট্রায়াঙ্গেল গুলো মিলে সবগুলো মানে প্রত্যেকটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ, জিনিসটা পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল শেপ, গ্রিন এন্ড রেড। ওকে, ওখানে গ্রিন এন্ড, আর আপনি হয়তো জানবেন যে আলো, মৌলিক আলো কিন্তু তিনটা, গ্রিন, রেড এন্ড ব্লু। হয়তো ওখানে ব্লু কালারটাও ছিল, কিন্তু আকাশের জ্যোৎস্নার কারণে আকাশটাও নীল, তাই হয়তো ব্লু কালারটা আমি বুঝতে পারি নাই। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা গ্রিন একটা রেড, মানে জিনিসটা গ্রিন এবং রেড এর একটা কালারফুল একটা ডিসপ্লে হয়ে গেল সমান্তরাল। আর ওইটা ছিল একটু উত্তর দক্ষিণ কোণে হেলে পড়ছিল, যে কারণে জিনিসটা আমরা দূর থেকেই দেখতে পাচ্ছিলাম। আমরা কিন্তু গ্রামের সীমান্ত থেকে, দুই গ্রামের মাঝখানে তখনও ঝাউ গাছের ফাঁক দিয়ে যাচ্ছি। তো এখন দেখে আমি আমার কাজিনকে বুঝতে দিলাম না যে আমি এই জিনিসটা দেখছি। আমি ভয় পাইছি, শকড হয়েছি, কিন্তু ওকে বুঝতে দিলাম না যে আমি জিনিসটা দেখছি। আচ্ছা, এখন কিন্তু দুর্ভাগ্যবশত সেও দেখে ফেলে। আচ্ছা, সে ছোট কিন্তু সেও দেখে ফেলে। সে বলে যে দাদা দেখেন ওইখানে মনে হয় কিছু একটা হইতেছে, ফানুস উড়াচ্ছে না, কিন্তু এখানে আপনারা দুইজন তার মানে একই জিনিস দেখেন? হ্যাঁ, দুজনই একই জিনিস দেখি। এবং সে মানে কি বলে যে ওইখানে কিছু মনে হয় একটা হইতেছে। বলো ওইটা কিছু না, ওইখানে তারাবাজি আর রকেট বোম ফুটাইছে কেউ, এই জন্য ওইটা চারদিকে কালারফুল হয়ে গেছে। মানে ওকে আমি বুঝতেই দিতে চাচ্ছি না যে এতক্ষণ ওরে ভয় দেখাইছে এইটা নিয়ে, কিন্তু আসল ভয়টা ওরে টের পাইতে দিই নাই যে এই জিনিসটা কি, কারণ পুরো মাথা গুলে যাবে, ছোট বাচ্চা ছেলে আমার, তাকে তো এই অবস্থায় ফেলতে পারে না। তো আমরা যখন যত ধীরে ধীরে যাচ্ছিলাম ততই ওইটা বিশাল আকৃতি, মানে ওটা বিশাল আকৃতি আমার কাছে স্পষ্ট হয়ে উঠতেছিল। মানে আপনি যদি ধরেন, আপনাকে আগে বলছি যে টাইলস দেওয়া ফ্লোরের প্রত্যেকটা টাইলস যেমন আপনি বুঝতে পারেন প্রত্যেকটা যে পার্ট আছে, তো ওই জিনিসের প্রত্যেকটা পার্ট আমার কাছে তখন আরো স্পষ্ট হয়ে যাচ্ছিল। তো এক সময় দেখলাম যে ওইটার চারপাশে জুড়ে আর যখন আগুন জ্বালানো হয়, আগুন জ্বালানোর উপরের দিকে একটা কিন্তু মানে একটা মায়া, একটা মানে ধোঁয়ার মতো, ধোঁয়া না মানে একটা দৃষ্টি বিভ্রম সৃষ্টি হয়, কিন্তু মানে জিনিসটা দৃষ্টিটা সেটা হচ্ছে আপনারা বাসায় গেলেন কিভাবে? এখন আমি বলি, যত দেখলাম যে ওইটা থেকে মানে ওইটা একটা তাপের লক্ষণ, যে ওইখানে একটা তাপ যাচ্ছে, ওই জিনিসটা থেকে একটা তাপ চারদিকে বৃত্তাকার একটা তাপ ছড়াচ্ছে, এইটা বোঝা যাচ্ছিল। এখন আমি ওকে তো বলছি যে তারাবাজি, সে বলতে কি সুন্দর কি সুন্দর, আমি মনে বলি খুব খারাপ খুব খারাপ। ওকে ফাইন, তারপরে কিভাবে গেলেন, বাসায় গেলেন কিভাবে? এখন যখন ধরেন 20 মিটার প্রায় ধরেন একদম প্রায় কাছে চলে আসছি, পোলের কাছে চলে আসছি, তখন একবার ভাবলাম যে এই দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ আমি বুঝে ফেললাম যে এটা একটা ইউএফও টাইপের কিছু একটা হইতে পারে, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এবং এই জিনিসটা ওখান থেকে বাসায় গেলেন কিভাবে আমাকে এটা বলেন। হ্যাঁ, আমরা ওই দিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন ওই জিনিসটা ব্লিঙ্ক করলো, কম্পিউটার যেমন রিফ্রেশ দিলে কম্পোনেন্ট গুলো একবার জন্য ব্লিঙ্ক করে, সেরকম ব্লিঙ্ক করলো।
তো আমি ভাবলাম যে ওইটা আমাদের উপর অ্যাটাক করতে যাচ্ছে, বা ওদের কাছে কোন ধরনের মারণাস্ত্র থাকলে অ্যাটাক করতে যাচ্ছে। তো আমি আমার ভাইকে নিয়ে শক্ত হাতে ধরে ফেললাম। কোনো কিছু হলে হয় আমি মরবো, আমাকে বাঁচতে হবে অবশ্যই, কারণ আমি মরলে সেও মরবে, দুজনেই মরবে। আপনারা দৌড় দিয়ে তারপরে বাসায় গেলেন? না, দৌড় দিলাম না, এবং যত কাছে গেলাম হঠাৎ তত করে পুরো ভ্যানিশ হয়ে গেল, টোটালি ভ্যানিশ হয়ে গেল। এবং ওই জায়গায় যেখানে আলোর খেলা চলছিল, নানা ধরনের আলোর জিওমেট্রিক্যাল শেপ ছিল, ওই শেপটা পুরো ভ্যানিশ হয়ে ওই জায়গায় শুধু দেখলাম যে একটা ধোঁয়া, এবং ওই ধোঁয়াটা মুভ করতেছিল চাঁদের দিকে। মানে কোনো কিছু একটা, আপনি যদি কোনো ধোঁয়ার মধ্যে দিয়ে দৌড়ে যান, ধোঁয়াটা আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে যাবে না, এই ধোঁয়াটা চাঁদের দিকে মুভ করতেছে। আমি অফিসে যাই সকাল 10টার দিকে এবং ব্যাক করি সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে। প্রায় 4 মাস আগে একদিন সকাল 11টার দিকে আমার ওয়াইফ লক্ষ্য করলো যে আমার মেয়ে একা একা খেলছে এবং বলছে, বাবা এটা ধরো, ওটা আমাকে দাও, তুমি চুপ করে বসে আছো কেন, ইত্যাদি। এটা দেখে আমার ওয়াইফ মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি কার সাথে খেলা করছো? তার উত্তরে মেয়ে বলল, বাবার সাথে। তো এর প্রেক্ষিতে আমার ওয়াইফ বলল, বাবা তো অফিসে চলে গেছে। এটা শুনে আমার মেয়ে বলল, না বাবা অফিসে যায় নাই, ওই তো খাটে শুয়ে শুয়ে আমার সাথে খেলছে। বলেই মেয়ে দৌড়িয়ে গিয়ে খাটের ওপরে জড়িয়ে অদৃশ্য কি যেন একটা ধরলো আর বলল, আমার বাবা এই যে। আমার ওয়াইফ লক্ষ্য করলো মেয়েটা এমন ভাবে ধরলো যদি ওখানে কিছু না থাকতো তাহলে মেয়েটা খাট থেকে পড়ে যেত। এটা দেখে আমার ওয়াইফ আমাকে ফোন করে জানালো। আমি তাকে বললাম, বাচ্চা মানুষ মিথ্যা মিথ্যা খেলছে, সব বাচ্চারা এরকম খেলে, ভয় পাওয়ার কিছু নেই। আমি ব্যাপারটাকে একদমই পাত্তা দিলাম না, কিন্তু আমার মেয়ের প্রবলেমটা দিন দিন বাড়তে লাগলো। আমার ওয়াইফ লক্ষ্য করলো আমি আগে অফিসে চলে আসার পর আমার মেয়ে তাকে আমাকে অনেক বিরক্ত করত, কিন্তু এখন সে আর বিরক্ত করে না। এমনকি দুপুরে ঘুমও একা একা ঘুমিয়ে পড়ে। জিজ্ঞাসা করলে বলে, বাবার সাথে ঘুমাবো, তুমি রুম থেকে চলে যাও। আমাকে প্রায়ই আমার ওয়াইফ বলতো, কিন্তু আমি এক কান দিয়ে কথা ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিতাম। প্রায় 1 মাস পরের ঘটনা, আমার ওয়াইফ সাডেনলি দেখলো যে মেয়ে ঘরে নেই আর বাইরে যাওয়ার দরজা খোলা। আমার ওয়াইফ চিন্তা করলো বাসাতে 3 জন, আমি, আমার ওয়াইফ ও আমার মেয়ে, এছাড়া আর কেউই নেই। আর গেটের লকগুলো এমন ভাবে লাগানো হয়েছে যে বাচ্চারা খুলতে পারবে না। আরো মজার ব্যাপার হলো আমার মেয়ের পক্ষে ডোরের সিকিউরিটি চেইন খোলাটা অসম্ভব ব্যাপার। আমার ওয়াইফ এই অবস্থা দেখে নিচে দারোয়ানকে গিয়ে জিজ্ঞাসা করলো, মেয়ে কি বাইরে গেছে? দারোয়ান বলল, হ্যাঁ স্যারের সাথে বাইরে গেছে। আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো, ও কখন এলো? দারোয়ান বলল, তা তো বলতে পারবো না, কিন্তু ওপর থেকে নেমেছেন। আমার ওয়াইফ চিন্তা করলো যদি বাসাতে সে আসে তাহলে দরজা খুললো কিভাবে, আর তাকে না বলে আমাদের গাড়ি নাই, ড্রাইভারও নাই। তারপরও চিন্তা করলো হয়তো ড্রাইভার গাড়ির গ্যাস আনতে গেছে। সে অস্থির হয়ে উপরে উঠে এসে আমাকে ফোন দেওয়ার জন্য সেল ফোনটা হাতে নেয়, কিন্তু লক্ষ্য করলো ফোনটা বন্ধ, কোনোভাবেই ফোনটা চালু হচ্ছে না। সেল ফোন ব্যবহার করার কারণে আমার নাম্বারটাও তার মনে নেই। প্রায় 2 ঘন্টা পরে আমার মেয়ে ঘরে ফেরে এবং তার বাবার সাথে। আমার ওয়াইফ না বলে যাওয়ার জন্য অনেক বকাবকি করলো, কিন্তু আমি নাকি কোনো কথার উত্তর না দিয়ে বললাম, মেয়ের খিদে লেগেছে, খাবার দাও বলে ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমার ওয়াইফ টেবিলে খাবার দিয়ে এসে দেখে আমি ঘরে নেই, ওয়াশরুমেও নেই। আমার ওয়াইফের কিছুটা খটকা লাগে। সে তার সেল ফোনটা হাতে নিয়ে চেক করলো, সেল ফোনটা দেখলো এবং সে অবাক হলো যে ফোনটা কিছুক্ষণ আগেও অন হয়নি, এখন সেটা চলছে উইদাউট এনি বাটন। মানে সেটা হচ্ছে যে কোনো বাটন টাচ করার আগেই সাথে সাথে আমাকে কল করে জিজ্ঞাসা করলো, মানে কল চলে গেল আর কি, তুমি না বলে কোথায় গেলে? আমি তোমার জন্য টেবিলে খাবার দিলাম। আমি তো আমার ওয়াইফের কথা শুনে অবাক। আমি বললাম, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তো অফিসে সকাল থেকে মিটিং এ আছি। এটা বলে আমি রেগে ফোনটা বন্ধ করে দিই। মিটিং শেষ করে আমার রুমে ফিরে কাজের চাপে সবকিছু ভুলে গেলাম। বাসাতে ফিরলাম রাত 9টায়। বাসাতে ফেরার পর ওয়াইফ পুরো ঘটনাটা বলল, নিচে থেকে দারোয়ানকেও ডাকলো, দারোয়ানও একই কথা বলল। আমি তো পুরোপুরি আকাশ থেকে পড়লাম, এটা কিভাবে সম্ভব? আমি সাথে সাথে বাবাকে কল করলাম। আমার বাবা থাকেন আমাদের মিরপুরের বাড়িতে। আব্বু আমার বিস্তারিত সব শুনে আমাকে বলল, তোমরা সবাই আমার বাসাতে চলে এসো, 1 মুহূর্ত অপেক্ষা করবে না। আমি অপেক্ষা না করে মিরপুরের বাসাতে চলে যাই। এর পরের দিন আব্বু মিরপুরের এক হুজুরকে নিয়ে আমার ধানমন্ডির বাসায় যান।
এবং ঘর বাধাই করে দেন। এরপর থেকে কোনো সমস্যার হয়নি। এখন আমার মেয়ে পুরোপুরি ঠিক আছে, আগের মতোই খেলছে, কিন্তু তার মার সাথে। মেয়েকে জিজ্ঞাসা যদি করা হয় ওই দিন কোথায় গিয়েছিলে, উত্তরে মেয়ে বলে বাবার সাথে ঘুরতে, অনেক কিছু খাইয়েছে, আইসক্রিম, চকলেট, মিষ্টি। আমার বাবা অনেক ভালো। যাই হোক, নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন